হ্যালো দর্শকবৃন্দ, এই গল্পটি সম্পূর্ণ A to Z একসাথে রয়েছে, তাই পুরো গল্পটা শুনতে কেউ মিস করবেন না। আর হ্যাঁ, মনে করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, সাথে লাইক, শেয়ার আর একটা কমেন্ট করেও যাবেন। ধন্যবাদ সবাইকে। পুলিশ অফিসারের কথা মতো 3 জন ধরে অর্পণকে টেনে তুলে টানতে টানতে হসপিটাল থেকে বের করে নিয়ে যায় গাড়িতে। থানায় নিয়ে এসে ইচ্ছে মতো মারে অর্পণকে। কিছুদিন পর অর্পণকে কোর্টে তোলা হয়, আর সেখানে আহমেদ মির্জা, সবুজ মির্জা আর রাহিলা মির্জা জজের সামনে বলে, জি জজ সাহেব, এই ছেলেটা আমার ভাতিজিকে অপহরণ করেছে আর আমাদের কল করে টাকা চেয়েছে। আমরা টাকা দিতে রাজি হয়েছি। টাকা নিয়ে আমার ভাতিজাকে আমাদের কাছে ফিরিয়ে দেয়নি, উল্টো দিনের পর দিন আমাদের থেকে টাকা নিয়ে গেছে। আমি নিজেই গিয়ে টাকা দিয়ে এসেছি, কিন্তু কখনো সামনে আসিনি। আমাদের যেখানে রেখে আসতে বলতো সেখানেই রেখে আসতাম। আমাদের একমাত্র ভাতিজি জজ সাহেব, তাই ওর সব কথা আমরা শুনে গেছি। আমরা পুলিশের কাছে গিয়েছিলাম জজ সাহেব, কিন্তু ওর কোনো খবর পাওয়া যায়নি। অনেক চালাক ওই ছেলেটা। আর যখন জানতে পারলাম তখন আমরা সবাই ওর বাসায় যাই, আর সেখানে গিয়ে দেখি ওর মা ওকে এসব করতে না করছিল। তাই ওর মাকে আমাদের সামনে মেরে ফেলে। মিথ্যে কথা জজ সাহেব, ওনারা যা বলেছে সব মিথ্যে। আমি এমন কিছুই করিনি। ওরাই আমার মাকে মেরেছে, আর তোমাকে আমি অপহরণ করিনি। তোমার নিজে আমার কাছে এসেছে, ওরা তোমাকে মেরে ফেলতো, সেই জন্য। তুমি চুপ করে আছো কেন? জজ সাহেবকে সব সত্যি বলো। আমি কি তোমাকে অপহরণ করেছি নাকি তুমি আমার কাছে এসেছো? জজ সাহেব, আমার চাচুরা আর কাকিরা যা বলছে সব সত্যি। এই ছেলেটা আমাকে অপহরণ করছিল, আর আমার চোখের সামনেই ওর মাকে খুন করেছে। আমি তখন সেখানে উপস্থিত ছিলাম। তোমার কথা শুনে অর্পণ যেন বোবা হয়ে যায়, কিছু বলার শক্তি হারিয়ে ফেলে। অসহায় দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে আছে। জজ সাহেব অর্পণকে 15 বছরের সাজা দেয়। অর্পণকে 2 জন পুলিশ ধরে টেনে নিয়ে যায়। তমা তার চাচুদের সাথে বাসায় চলে আসে। বর্তমান প্রেমে পড়া বারণ, কারণে অকারণ, আঙুলে আঙুলে রাখলে হাত ধরা বারণ, প্রেমে পড়া বারণ। এরকম ছোটখাটো ঝামেলা তো হতেই থাকে ভালোবাসার মাঝে। এই ছোটখাটো ঝামেলায় আমি ভয় পাইনি কখনো। কষ্ট সেখানে নয় আমার, যে তুমি জ্বালিয়ে দিয়েছো। কষ্ট তো তখনই লাগলো যখন আমার ছবিতে লাগা আগুনে তুমি হাত রেখে শীতল হাতকে গরম করলে, আর ঠিক সেখানেই আমার ভালোবাসার মরণ হয়ে গেল। এখন মজা নিচ্ছে লোকজন আমার হেরে যাওয়ার। আমার ভালোবাসার মানুষটাই আমার জীবন থেকে সবকিছু কেড়ে নিল। ভালোই প্রতিদান পেলাম তোমার কাছে ভালোবাসার বিনিময়ে। এমন দোয়া করতে চাই উপরওয়ালার কাছে, যেন মৃত্যুর পরেও তোমাকেই দেখতে পাই। যদি এমন হয় তোমার শান্তির ঘুম হারাম হয়ে যায়, তার জন্য আমার মৃত্যুর পর কবর চাই তোমার ঘরের সামনে। তুমি আমার আশা, ভালোবাসার, বিশ্বাসের। তাও তোমাকেই ভালোবেসে আমার এই বোকা মনটা আমার সাথে সাথে সবসময় তোমার ছায়া থাকতো। কিন্তু এক তুমি, যার মাঝে আমি নামের মানুষটাই ছিলাম না। কেন সেই সমুদ্র আসলো হঠাৎ করে তোমার কাছে? কোনো সেই নদী যে তোমার পিপাসা মিটিয়ে দিল? কবে থেকে ছিলে তোমার এই পরিকল্পনা আমাকে পৃথিবী থেকেই মুছে দেওয়ার? আমি সেটা বুঝতেও পারলাম না। আমার জীবন থেকে যাবার জন্য কি চাও তুমি একবার বলে দাও। এই পুরো পৃথিবী তোমার নামে করে দেবো, তবুও আমার জীবন থেকে চলে যাও। যা করেছো তুমি আমার সাথে, সেটা আমি কখনোই ভুলতে পারবো না। জানি না কে চেয়েছো তুমি, বলেই দেখতে একবার কি চাও তুমি। জান চাইলেও হয়তো হাসি মুখে দিয়ে দিতাম। আমিও তো মানুষ, আমার তো সহ্য ক্ষমতা বলে কিছু আছে, সম্মান আছে। টাকাই কি সব কিছু? ভালোবাসা বলেও কিছু আছে, যার জন্য তুমি আমার সাথে এমন করলে। সেই না তোমাকে ছেড়ে দিয়ে চলে যায়। ভালোবাসিনি কখনো, শুধু মিথ্যেই কথা বলে গেছো। অনেক চেষ্টা করেছি, কিন্তু তোমাকে বদলাতে পারলাম না। আর সবকিছু জেনেও তোমার ক্ষতি করতে পারলো না এই মনটা। ভালোবেসেছিলাম যে সত্যি তোমাকে। এখন আমার চেয়ে বেশি যাকে তোমার প্রয়োজন, সে আমার থেকে তো ভালো নয়, শুধু দেখতেই আমার থেকে স্মার্ট। আমি কখনো বলেইনি তোমাকে, কিন্তু আমি জানতাম তুমি কার সাথে আমার আড়ালে দেখা করতে। একা একা উপরের কথাগুলো বলছিল আমাদের গল্পের নায়ক অর্পণ। চোখের পানিতে সাদার মধ্যে কালোর দাগের পোশাকটা ভিজে গেছে। জেলের এক কোণে বসে আছে অর্পণ। আজ 3 বছর অর্পণ জেলে আছে। কি তার অপরাধ সেটা সে জানে না,
শুধু জানে ভালোবাসার অপরাধে আছে জেলে। পাশে বসে থাকা একজন লোক অর্পণের কাঁধে হাত রাখে। অর্পণ চোখের পানি মুছে পাশের লোকটার দিকে তাকায়। অর্পণের পাশে বসে থাকা লোকটার নাম ইসলাম। বয়স আনুমানিক 40-এর কাছাকাছি। সেও আজ প্রায় 4 বছরের মতো এই জেলে আছে। অর্পণকে উদ্দেশ্য করে ইসলাম বলে, তোমার আজ 3 বছর থেকে দেখতেছি অর্পণ মিয়া, খালি কান্দ। আচ্ছা মিয়া, কত কি এমন করছো তুমি যে তোমার 15 বছরের জন্য জেলে দিল? অর্পণ মাথা নিচু করে ফেলে। কি বলবে সে? তার কথা কি কেউ বিশ্বাস করবে? তাই কিছু না বলে চুপচাপ বসে থাকে। অর্পণকে চুপ করে থাকতে দেখে ইসলাম আবার বলে, কি হলো অর্পণ মিয়া, চুপ কইরা গেল কেন? কি এমন আকাম কইরা আইছো যে কইতে চাইতেছ না? আমার অপরাধ অনেক বড়, সেটা শুনে আপনার কাজ নেই। কাজ না হইলে কি হইছে? জেলের মধ্যে টাইম পাস তো হইয়া যাইব। কও মিয়া হুনি, শুরু থেকে কও। অর্পণ একটা দীর্ঘশ্বাস ফেলে চোখ বন্ধ করে ডুব দেয় নিজের অতীতে। ফ্ল্যাশব্যাক। অর্পণ, কয়টা বাজে খেয়াল আছে? অফিসে যাবি কখন? আম্মু আর একটু ঘুমাতে দাও না, এখন অনেক সময় আছে। 8:30 বাজে। উঠে ফ্রেশ হবি কখন? নাস্তা করবি, রেডি হবি, উঠে পড়। শোয়া থেকে উঠে সোজা হয়ে বসে অর্পণ। দুহাত দুদিকে ছড়িয়ে শরীরকে একবার ডানে আরেকবার বামে মোচড় দেয়। এরপর অর্পণ তার আম্মুর দিকে তাকিয়ে বলে, ভেরি গুড মর্নিং মাই ডিয়ার সুইট আম্মু। গুড মর্নিং। এখন উঠে ফ্রেশ হয়ে নিচে আয়, আমি টেবিলে খাবার দিচ্ছি। আজ নাস্তায় কি বানিয়েছো আম্মু? ডিম আর পরোটা। লেট করলে ঠান্ডা হয়ে যাবে, তাড়াতাড়ি আয়। তুমি গিয়ে টেবিলে খাবার দাও, আমি 5 মিনিটের মধ্যে আসছি। কল্পনা শেখ তাড়াতাড়ি আসতে বলে চলে যায়। অর্পণ উঠে চলে যায় ওয়াশরুমে। ফ্রেশ হয়ে রুমে এসে অফিসের জন্য রেডি হয়ে নিচে চলে আসে। এরপর মা ছেলে একসাথে নাস্তা করতে বসে। চলুন এভাবে আমাদের গল্পের চরিত্রগুলোর সাথে পরিচয় করিয়ে দিই। আমাদের গল্পের নায়ক অর্পণ শেখ। দেখতে তামিল হিরো মহেশ বাবুর মতো। উচ্চতা প্রায় 6 ফুটেরও বেশি। গায়ের রং কাঁচা হলুদের মতো। চুলগুলো ঘাড় ছাড়িয়ে নিচে পড়ে আছে। মাস্টার শেষ করে একটা প্রাইভেট কোম্পানিতে জব করছে। নাস্তা শেষ করে অর্পণ তার আম্মুর থেকে বিদায় নিয়ে বাসা থেকে বের হয়ে গাড়িতে উঠে বসে। গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে গন্তব্য অফিসে। কিছু সময়ের মধ্যে চলে আসে অফিসে। নিজের ডেস্কে গিয়ে বসলেই পিয়ন চাচা এসে বলে, অর্পণ স্যার আপনাকে বস ডাকছে, খুব আর্জেন্ট বলছে। আপনি আসলে যেন খবর দেই। আপনি যান, আমি আসছি চাচা। পিয়ন চাচা চলে যায়। অর্পণ সবকিছু গুছিয়ে উঠে হাঁটতে থাকে বসের চেম্বারের দিকে। বসের চেম্বারের সামনে এসে দরজায় নক করে। বস ভেতরে আসতে বলে অর্পণ ভেতরে ঢুকেই বলে, আমাকে ডেকেছেন ম্যাম? আজ তো লেট হলো কেন আপনার মিস্টার অর্পণ? আমি তো টাইম মতো অফিসে এসেছি ম্যাম, আজ তো লেট করে আসিনি। আমি কি তাহলে মিথ্যে বলছি? আমি সেই 9টা থেকে অফিসে এসে বসে আছি। আমার অফিস টাইম 10টা থেকে ম্যাম। ঠিক আছে, যান গিয়ে কাজ করুন। অর্পণ কিছু না বলে চুপচাপ বসের চেম্বার থেকে বের হয়ে যায়। দরজার বাহিরে দাঁড়িয়ে মনে মনে বলে, তাহলে শুধু আমার বস বলে আজকে ছেড়ে দিলাম, নয়তো 12টা বাজে দিতাম। টাইম মতো অফিসে আসলাম, তারপরে বলে লেট করে কেন অফিসে আসছি। মনে হচ্ছে সকাল সকাল পাতা খেয়ে তারপর অফিসে এসেছে। আরও অনেক কিছু বলতে বলতে নিজের ডেস্কে চলে আসে অর্পণ। ল্যাপটপ খুলে নিজের মতো কাজ করতে থাকে। অন্যদিকে কবিতা সিসিটিভির মধ্যে দিয়ে দেখছে অর্পণ কী করছে। চলুন আমাদের বসের পরিচয়টা একটু দিয়ে দিই। নাম কবিতা দেওয়ান। MBA শেষ করে বাবা কবির দেওয়ানের অফিসে MDর পদে বসেছে। প্রচণ্ড রাগী আর একরোখা। যেটা একবার ঠিক করে সেটাই করে কবিতা বর্তমান। ওই মাইডা তোমার যে বস, সে মনে হয় তোমারে পছন্দ করতো। সেটা তো আর তখন বুঝতে পারিনি চাচা। আচ্ছা, জীবনে তো সবকিছু ঠিকই গিয়েছিল, তাই তুমি জেলে কেন আইলা? সবকিছু ঠিকই ছিল, কিন্তু তখনই আমার জীবনে অশান্তি হয়ে তমা। এই তমাটা আবার কেডা অর্পণ মিয়া? ফ্ল্যাশব্যাক। অফিস শেষ করে অর্পণ গাড়ি ড্রাইভ করে বাসার দিকে যাচ্ছে। হঠাৎ তার গাড়ির সামনে কোথা থেকে একটা মেয়ে এসে চোখ বন্ধ করে দাঁড়িয়ে পড়ে। অর্পণ দ্রুত গাড়ি ব্রেক করে। গাড়ি থেকে নেমে অর্পণ মেয়েটিকে উদ্দেশ্য করে বলে, আরে ম্যাড, এভাবে কেউ গাড়ির সামনে এসে দাঁড়ায়? আর একটু হলেই তো একটা অ্যাক্সিডেন্ট হয়ে যেত, তারপর পাবলিক আমাকেই পেটাতো।
আর কি বলতে যাবে তার আগে মেয়েটা আধো আধো চোখ খুলে অর্পণের দিকে তাকায়। এতটা সময় মেয়েটার চুলের জন্য অর্পণ মেয়েটার মুখ দেখতে পারছিল না। বাতাসে মেয়েটার খোলা চুলগুলো উড়ছে, কিছু চুল মেয়েটার মুখের উপর পড়ে আছে। বাতাসে একবার নিচে পড়ছে তো আরেকবার মুখের উপর আছড়ে পড়ছে। অর্পণ অপলক দৃষ্টিতে তাকিয়ে আছে মেয়েটার দিকে। তার কাছে মনে হচ্ছে আকাশ থেকে নেমে আসা কোনো এক পরী তার সামনে দাঁড়িয়ে আছে। কাঁচা হলুদ বদন তার, মেঘ কালো কোমর ছাড়ানো চুল, টানা টানা দুটি চোখ, ঠিক যেন হরিণের মতো। অর্পণ চাইলেও মেয়েটার দিক থেকে চোখ সরাতে পারছে না। মেয়েটা কিছু না বলে দৌড়ে এসে অর্পণকে জড়িয়ে ধরে। অর্পণ 440 ভোল্টের ঝটকা খায় মেয়েটার এমন কাণ্ড দেখে। মেয়েটা অর্পণকে জড়িয়ে ধরে কান্না মিশ্রিত কণ্ঠে বলতে থাকে, প্লিজ আমাকে বাঁচান, ওরা আমাকে মেরে ফেলবে। মেয়েটার কথা শুনে অর্পণ মেয়েটা যেদিক থেকে দৌড়ে এসেছে সেদিকেই তাকায়, কিন্তু কাউকে সে দেখতে পায় না। মেয়েটাকে বুক থেকে তুলে বলে, কারা আপনাকে মেরে ফেলবে? কাউকে তো দেখতে পাচ্ছি না। ওরা আমার পেছনেই আছে, আমি অনেক কষ্ট করে পালিয়ে এসেছি। অর্পণ খেয়াল করে মেয়েটার চোখ থেকে পানি পড়ছে আর কণ্ঠটাও কেমন কান্না মিশ্রিত। অর্পণ তাই আর কোনো কিছু না বলে মেয়েটাকে গাড়িতে বসিয়ে দেয়। এরপর নিজেও বসে পড়ে ড্রাইভিং সিটে। গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। উপরে যে মেয়েটা এতক্ষণ ওর সাথে কথা বলছিল সে আমাদের গল্পের নায়িকা তমা। চলুন যেতে যেতে পরিচয় হয়ে নেওয়া যাক আমাদের গল্পের নায়িকার সাথে। গল্পের নায়িকার নাম তো আগেই বলে দিলাম, এবার বলি গল্পের নায়িকা দেখতে কেমন। দুধে আলতা গায়ের বরণ, কচু বরণ কেশ, ঘন কালো চুল কোমর ছাড়িয়েছে তমার, যাকে এক দেখাতেই আমাদের নায়ক পুরো ফিদা হয়ে গেছে। চলুন এবার সামনের দিকে এগোনো যাক। কিছু সময়ের মধ্যে অর্পণ বাসার সামনে এসে গাড়ি থামায়। গাড়ি থেকে নেমে তমাকেও গাড়ি থেকে নামিয়ে নেয়। কলিং বেল দিতেই কল্পনা শেখ এসে দরজা খুলে দেয়। অর্পণের সাথে একটা মেয়েকে দেখে ভ্রু কুঁচকে তাকায় কল্পনা শেখ। কল্পনা শেখ কিছু বলবে তার আগেই অর্পণ বলে, আম্মু আগে ভেতরে চলো, তারপর আমি তোকে সব কিছু বলছি। আমি জানি তোমার এখন অনেক প্রশ্ন করতে ইচ্ছে করছে। আমরা আগে ভেতরে যাই, তারপর একে একে তোমার সব প্রশ্ন শুনবো আর তার উত্তর দেবো। কল্পনা শেখ কিছু না বলে অর্পণ আর তমাকে নিয়ে বাসার ভেতরে যায়। ড্রয়িং রুমে পাশাপাশি বসে আছে অর্পণ আর কল্পনা শেখ। ঠিক তাদের মুখোমুখি হয়ে মাথা নিচু করে বসে আছে তমা। তমা নিজের হাত কসলাছে। এটা দেখে কল্পনা শেখ বলে, এই মেয়ে তুমি এমন করছো কেন? অর্পণ, এই মেয়ে আর আমার বাসায় কেন? কল্পনার কথা শুনে তমা হাত কসলানো বন্ধ করে দেয়। অসহায় দৃষ্টিতে কল্পনা শেখের দিকে তাকায়। অর্পণ শান্ত কণ্ঠে তার আম্মুকে বলে, আম্মু আমি জানি না এই মেয়ের নাম কি, বাসায় কোথায় কি করে, কিছুই জানি না। আজ অফিস থেকে আসার পথে। এরপর অর্পণ তার আম্মুকে সবকিছু বলে। সব শুনে কল্পনা শেখ বলে, একটা মেয়েকে চিনিস না জানিস না ভেবে বাসায় নিয়ে আসার আগে ঠিক হয়েছে। আম্মু তুমি তো বলো অসহায় মানুষকে সাহায্য করতে হয়। আমি মেয়েটার অবস্থা দেখে কি করে ফেলে আসি বলো? এরপর যদি মেয়েটার কোনো ক্ষতি হয়ে যেত আর তুমি যদি জানতে পারতে আমি মেয়েটাকে হেল্প না করে চলে এসেছি, তাহলে তুমি আমাকে ক্ষমা করতে পারতে। ঠিক আছে, এই মেয়ে কে তুমি? তোমার নাম কি? কোথায় থাকো? জি জি, আমার নাম তমা। থাকার মতো আপাতত আমার কোনো জায়গা নেই। আব্বু সাধারণ একজন স্কুল টিচার ছিল, কিছুদিন আগে মারা গেছে। চাচুরা সম্পত্তি নিজেদের নামে লেখার জন্য আমার উপরে অনেক অত্যাচার করেছে, আর তারা এটাও ঠিক করে রেখেছিল আমাকে দিয়ে সম্পত্তি দলিলে সই করিয়ে তারপরে মেরে ফেলবে। তাই সেখান থেকে পালিয়ে এসেছি। তুমি পুলিশের কাছে যাওনি কেন? পুলিশের কাছে গিয়ে কোনো লাভ হতো না, আমার চাচুরা আগেই পুলিশকে টাকা দিয়ে দিয়েছে। সবই তো বুঝলাম, তাহলে তুমি এখন যাবে কোথায়? যাওয়ার মতো তেমন কোনো জায়গা নেই, তবে যদি আপনারা আপনাদের বাসায় কাজের মেয়ে হিসেবে রাখেন, আমি কাজের মেয়ে হিসেবে থাকবো। আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না, শুধু দুবেলা দুমুঠো খেতে দিলেই হবে। তমার কথা শুনে কল্পনা শেখের খুব মায়া হয়, তাই সে শান্ত কণ্ঠে বলে, তোমাকে আমার বাসায় কাজের মেয়ে হয়ে থাকতে হবে না, তুমি এখানে আমার মেয়ে হয়ে থাকবে। আর যদি পুরো আমাকে কাজের টুকটাক হেল্প করো। আপনি যেভাবে বলবেন আমি সেইভাবেই শুনবো আন্টি। অর্পণ, তাকে তোর পাশের রুমটা দেখিয়ে দে, আজ থেকে ও এখানেই থাকবে।
ঠিক আছে আম্মু, আসুন আমার সাথে। তমা বসা থেকে উঠে অর্পণের সাথে হাঁটতে থাকে। সিঁড়ি দিয়ে দুজনে উপরে চলে আসে। একটা রুম দেখিয়ে দিয়ে অর্পণ বলে, এটাই আপনার রুম, আজ থেকে আপনি এখানেই থাকবেন। আপনাকে কি বলে ধন্যবাদ জানাবো অবশ্যই ভাষা আমার জানা নেই। আপনি না থাকলে হয়তো আমাকে আজ রাস্তায় থাকতে হতো, হারানো তো আমার চাচুদের হাতে খুন হতে হতো। আরে ধন্যবাদ দেওয়ার কিছু নেই, মানুষ তো মানুষের জন্যই, তাই না? আপনাকে দেখে মনে হচ্ছে আপনি প্রচন্ড ক্লান্ত, যান ফ্রেশ হয়ে বিশ্রাম করুন। বলেই অর্পণ নিজের রুমে চলে আসে। তমা ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়, কিন্তু তার তো কোনো জামা কাপড় নেই, কি পরবে সেটাই ভাবছে। তখনই কল্পনা সে কিছু শাড়ি হাতে তমার রুমে আসে। তোমার তো এখানে কোনো জামা কাপড় নেই পরার মতন, আমার কিছু শাড়ি নিয়ে এলাম তোমার জন্য। এগুলো আপাতত পরো, পরে আমি অর্পণকে বলবো তোমার জন্য ড্রেস কিনে নিয়ে আসতে। একটা অচেনা অপরিচিত মেয়ের জন্য এত কিছু করছেন আন্টি? তুমি অজানা অচেনা হবে কেন? তুমি তো আমার মেয়ের মতোই। আমার মেয়ে থাকলে আমি তো এটুকু করতাম, তাই না? নাও এখন চেঞ্জ করে নাও, তারপর নিচে এসো, খাবার খেয়ে কিছু সময় রেস্ট করো। বলেই তমার হাতে শাড়ি দিয়ে কল্পনা শেখ চলে যায় তমার রুম থেকে। তমা একটা শাড়ি পরে নেয়। অর্পণ নিচে এসে খাবার টেবিলে বসতেই কল্পনা শেখ বলে, তাকে সে কখন বলে আসলাম খাওয়ার জন্য নিচে আসতে, একটু গিয়ে দেখতো, হয়তো ও নিজেকে এখানে মানিয়ে নিতে পারছে না, লজ্জা পাচ্ছে নিচে আসতে। বর্তমান ইসলাম অর্পণের দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। ইসলামকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অর্পণ জিজ্ঞেস করে, কি হলো, এভাবে ভূত দেখার মতো তাকিয়ে আছেন কেন চাচা? আমি ভাবতাছি একটা অজানা অপরিচিত মাইয়ারে এইভাবে তোমার বাসায় ঢুকাই ফেললা। মানুষ দয়ালু হয় শুনছি, তাই বলে এত বড় দয়ালু? মাইয়াটা হাসা কইতাছে না মিশা কইতাছে সেটা একবার যাচাই করবা না? সেটাই তো আমার সবচেয়ে বড় ভুল ছিল চাচা। আচ্ছা যাই হোক, তারপর কি ঘটছিল কওছে? অতীত। অর্পণ তার আম্মুর কথা মতো চলে আসে তমার রুমে। এসে দেখে তমা বেডে বসে মাথা নিচু করে কান্না করছে। কারো রুমে আসার উপস্থিতি টের পেয়ে তমা তাড়াতাড়ি চোখের পানি মুছে ফেলে। উপরের দিকে তাকিয়ে দেখে অর্পণ তার দিকে তাকিয়ে আছে। অর্পণ খেয়াল করে তমার চোখ লাল হয়ে আছে, চোখের কোণে এখনো পানি জমে আছে। এ কি, আপনি কান্না করছেন কেন? কই না তো, কান্না করছি না, মনে হয় চোখে কিছু পড়েছে। আমাকে আপনার এতই বোকা মনে হয়? আপনি কান্না করছেন সেটা আমি বুঝতে পারছি না? যা হবার তা তো হয়ে গেছে, তাই না? এখন ওসব ভেবে কষ্ট পেতে আর কোনো লাভ নেই। অতীতকে ভুলে গিয়ে নতুন করে বাঁচতে শুরু করুন। অতীত ভেবে লাভ নেই, কারণ আমরা চাইলেও অতীতকে ঠিক করতে পারবো না। আর ভবিষ্যৎ নিয়ে ভাবারও কোনো প্রয়োজন নেই, কারণ যে ভবিষ্যৎ নিয়ে ভাববে সেটা আমাদের জীবনে আসবে কি না সেটাও আমরা জানি না। তাই বর্তমান সময়টাকে নিজের করে নিতে শিখুন, তবে জীবন সুন্দর আর সহজ মনে হবে। আম্মু আপনার জন্য নিচে অপেক্ষা করছে, চলুন খাবেন। তমা এক পলকে তাকিয়ে আছে অর্পণের চোখের দিকে। তোমাকে এভাবে তাকিয়ে থাকতে দেখে অর্পণ জিজ্ঞেস করে, এভাবে তাকে কি দেখছেন? আপনাকে দেখছি। আপনার চিন্তা ভাবনা কত সহজ আর সরস সেটা ভাবছি। মানুষের মনুষ্যত্ব কতটা পার্থক্য সেটাও ভাবছি। আবার যারা আমার আপনজন তারা মাকে মেরে ফেলার চিন্তা ভাবনা করছে, আর আপনি আমাকে চেনেন না, জানেন না, অথচ আমাকে বাঁচার স্বপ্ন দেখাচ্ছেন। সকল চিন্তা এখন মাথা থেকে ঝেড়ে ফেলে দিন, চলুন খাবেন। তমা আর কিছু না বলে অর্পণের সাথে নিচে চলে আসে। নিচে আসতেই কল্পনা শেখ বলল, এত সময় কি করছিলে মা? লজ্জা পাবার কোনো কারণ নেই তোমার এখানে। এখন থেকে তুমি এটাকে নিজের বাড়ি মনে করো। এসো বসো, খাবার খেয়ে নাও। এরপর তিনজন একসাথে বসে খাবার খেয়ে নেয়। খাওয়া দাওয়া শেষে অর্পণ ল্যাপটপ নিয়ে বসে পড়ে। কল্পনা শেখ সবকিছু গোছাতে শুরু করে। তমাও কল্পনা শেখের হাতে হাতে কাজ করতে গেলে কল্পনা শেখ বলে, আরে এসব তুমি করছো কেন মা? তুমি গিয়ে বসো, আমি করে নিব। আগে আপনি বললেন না আন্টি, এটা নিজের বাসা মনে করতে। নিজের বাসা নিজে কাজ করলে সমস্যা কোথায়? আমি আপনার হাতে হাতে কাজ করি, দুজন একসাথে থাকলে তাড়াতাড়ি হয়ে যাবে। কল্পনা শেখ আর কিছু বলে না।
এরপর তমা আর কল্পনা শেখ সবকিছু গুছিয়ে সোফায় বসে পড়ে। অর্পণ তার আম্মুকে উদ্দেশ্য করে বলে, আম্মু তুমি আজকেই ভুলে গেছো? একদমই খেয়াল ছিল না রে বাবা। তুই বস, আমি এখনই তোর কফি বানিয়ে নিয়ে আসছি। আপনি বসেন আন্টি, আমি যেয়ে বানিয়ে আনছি। তোমাকে এত কষ্ট করতে হবে না মা, তুমি বসো, আমি গিয়ে নিয়ে আসছি। কষ্ট কেন হবে আন্টি? আর আমার এসব অভ্যেস আছে। আপনি বসুন, আমি এক্ষুনি বানিয়ে নিয়ে আসছি। বলেই তমা চলে যায় কফি বানাতে। অর্পণ তাকিয়ে আছে তমার যাওয়ার দিকে। কল্পনা শেখের চোখ এড়ায় না অর্পণের এভাবে তমার দিকে তাকিয়ে থাকা। অর্পণের পাশে বসে কল্পনা শেখ বলে, কিরে, মনে মনে কি ভাবছিস? আবার আমি যেটা ভাবছি সেটা তুই ভাবছিস না তো? তুমি কি ভাবছো সেটা আমি কি করে বলবো আম্মু, বলো তো? আমার কেন যেন মনে হচ্ছে তুই তোমার প্রেমে পড়েছিস। হ্যাঁ আম্মু, তুমি যে কি বলো না। তুই আমার ছেলে, তোকে আমি চিনি না? কই, এর আগে তো কোনো মেয়ের দিকে এভাবে তাকাতে দেখিনি তোকে। ওসব কিছু না আম্মু, আমার অনেক কাজ জমে আছে, আমাকে আমার কাজ করতে দাও। কবিতা, অফিসে সবকিছু ঠিকঠাক চলছে তো? আপু, এভরিথিং ইজ গুড। সব স্টাফরাই নিজেদের মতো কাজ করছে। অর্পণ নামের যে ছেলেটা আজ ইজ এ ভেরি গুড গাই। ও খুব ভালো বোঝে প্রজেক্ট, ফাইল, এভরিথিং। তোর যদি কোনো কিছুতে প্রবলেম হয় তাহলে তুই অর্পণকে ডেকে জিজ্ঞাসা করিস, ও তোকে সব কিছু বুঝিয়ে দেবে। আমার কাউকে কিছু জিজ্ঞেস করতে হবে না আপু। আমি যতটুকু জানি, ছেলে মাত্র মাস্টার পাস করেছে আর আমি MBA করেছি। ওর থেকে আমার কোনো কিছু শিখতে হবে না। আমি সেটা বলিনি তোকে। ও এইসব সম্পর্ক ভালো বোঝে, তাই তোকে বলেছি যদি তুই আটকে যাস তাহলে ওকে জিজ্ঞাসা করিস। তোমার মেয়েকে তোমার এতটাই কাঁচা মনে হয় আব্বু? একদমই না, আমি তো জাস্ট কথার কথা বলছিলাম। মেয়েটা মাত্রই একটু আগে অফিস থেকে এসেছে আর তুমি এক্ষুনি শুরু করে দিয়েছো? আচ্ছা বাবা, আমি আবার কি শুরু করলাম? আমি তো সব কিছু শুনেছি, তাই না? সামান্য একটা স্টাফের থেকে তুমি ওকে শিখতে বলছো। ভুলে যেও না, আমার মেয়ে যে অফিসে অ্যাডমিন, সে অফিসে সামান্য একজন স্টাফ ওই ছেলেটা। তোমার মানে দুজনই আমাকে ভুল ভাবছ। এসব বাদ দাও তো আব্বু। আর আমার ওকে কোনো কিছু জিজ্ঞেস করতে হবে না, আমি ওর থেকে ভালো বুঝি। তাই আজ আমি সেই অফিসের MD, যে অফিসে ও সামান্য একজন স্টাফ। আচ্ছা বাবা, বুঝছি, যা রুমে গিয়ে ফ্রেশ হয়ে আয়। কবিতা কিছু না বলে চুপচাপ সিঁড়ি দিয়ে সোজা উপরে উঠে নিজের রুমে চলে যায়। এদিকে আহমেদ মির্জা সোফায় বসে আছে, চোখে মুখে চিন্তার ছাপ স্পষ্ট। পাশে বসে আছে রাহেলা মির্জা আর সবুজ মির্জা। এইভাবে ঘরে বসে চুপচাপ টেনশন করলে কি সবকিছু ঠিক হয়ে যাবে? মেয়েটাকে খুঁজে বের করতে হবে না? কি অবস্থায় কোথায় আছে কি জানে? তোমরা কি জানো না মেয়েটার কি কন্ডিশন? কি করব ভাবি, তুমি বলো। কোথায় কোথায় না খুঁজেছি তো, আমাকে খুঁজে না পেলে কি করব? এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে কি খুঁজে পাবে? লোকজন লাগিয়ে দাও চারপাশে। এটাই ঠিক হবে সবুজ, তোমার ছবি নিয়ে লোকজন লাগিয়ে দে, তোমাকে দেখা মাত্রই ধরে নিয়ে আসতে বলবি। এতে করে মির্জাপুরের সম্মান নষ্ট হবে না ভাইয়া? সবাই বলবে মির্জাপুরের মেয়ে বাসা থেকে পালিয়ে গেছে। নিজেদের লোকজনকে দিয়ে খোঁজাও। ঠিক আছে, আমি আজকে লোকজন লাগিয়ে দিচ্ছি। কথা মতো সবুজ মির্জা তমার কিছু ছবি আর লোকজন নিয়ে চলে যায় তমাকে খুঁজতে। অন্যদিকে অর্পণ নিজের রুমে বসে ল্যাপটপে কাজ করছে। তখনই কেউ দরজায় নক করে। অর্পণ ল্যাপটপ থেকে চোখ সরিয়ে দরজার দিকে তাকায়, দেখে মাথা নিচু করে তমা দাঁড়িয়ে আছে। ওখানে দাঁড়িয়ে আছেন কেন? আসুন, ভেতরে আসুন। তমা কিছু না বলে রুমের ভিতরে আসে। অর্পণ বসতে বললে বসে পড়ে তমা। আপনাকে বিরক্ত করলাম না তো? আরে না না, কি বলেন, বিরক্ত কেন করবেন? তা আমার রুমে কিছু মনে করে? না, এমনি একা একা বসেছিলাম, ভাবলাম আপনার সাথে গল্প করি। কিন্তু এখানে সব দেখছি আপনি কাজ করছেন। আমি তাহলে চলে যাই, আপনি কাজ করুন। আরে না না, সমস্যা নেই, এমন কাজ করছিলাম না। এই যে ল্যাপটপ বন্ধ করে দিলাম। আমার জন্য আপনি ল্যাপটপ বন্ধ করে দিলেন? আপনার কাজে ক্ষতি হবে না? আপনার জন্য তো পুরো পৃথিবী বন্ধ করে দিতে পারি। আপনার কথা ঠিক বুঝতে পারলাম না আমি। একটা সত্যি কথা বলবো? বলুন। আপনাকে প্রথম দেখার পরেই কেন জানি আমার মনে হয়েছে উপরওয়ালা আপনাকে শুধু আমার জন্যই বানিয়েছে। অর্পণের কথা শুনে তমা লজ্জায় মাথা নিচু করে ফেলে। অর্পণ এক পলকে তাকিয়ে আছে তমার লজ্জা মাখা মুখের দিকে।
তমা একটু মাথা উঁচু করে অর্পণের দিকে তাকিয়ে দেখে অর্পণ তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। আরো বেশি লজ্জায় লাল হতে থাকে তমা। বর্তমান কি হলো, এভাবে হা করে তাকিয়ে আছেন কেন চাচা? তোমার কথা হই না মিয়া, একটা মাইয়ারে ভালো করে চেনো না জানো না, সোজা প্রপোজ মাইরা দিলা। অর্পণ কিছু বলবে তার আগেই কনস্টেবল দিদার জেলের লোহায় তার হাতে থাকা ডান্ডা দিয়ে বাড়ি দেয়। দুজনেই সেই দিকে তাকায়। কনস্টেবল দিদার দুজনকে উদ্দেশ্য করে বলে, এই তোদের খোঁজ গল্প শেষ হলে যা গিয়ে খাবারের লাইনে দাঁড়া। একটু পর গেলে পরে খাবার পাবি না, পরে সারাদিন না খেয়ে থাকতে হইব। বইলা দিয়ে গেলাম, মন চাইলে যা, না মন চাইলে না খাইয়া থাক। দুজনে কিছু না বলে বসা থেকে উঠে পড়ে। এরপর গিয়ে লাইনে দাঁড়ায় খাবার নেবার জন্য। এক এক করে সবাই খাবার নিয়ে যায়। এরপর ইসলাম ওর খাবার নিয়ে গিয়ে বসে খেতে শুরু করে। হঠাৎ একটা পরিচিত কণ্ঠ ভেসে আসে অর্পণের কানে। কেমন আছো অর্পণ? আপনারাও ঠিকই চিনতে পেরেছেন, অর্পণের অফিসের বস কবিতা। অর্পণ মাথা তুলে উপরের দিকে তাকায়। কবিতাকে দেখে শান্ত কণ্ঠে বলে, ম্যাম আপনি এখানে? তোমাকে নিয়ে যেতে আসলাম। তোমাকে ছাড়া আমি ভালো নেই অর্পণ। আজ 3টা বছর পর মনে পড়লো আপনার আমার কথা। এই 3 বছরে তো একবারও আসেনি আমাকে নিয়ে যাওয়ার জন্য। চেষ্টা করেছিলাম অনেক তোমার কাছে আসার জন্য, কিন্তু আব্বু আম্মু আসতে দেয়নি, আর তাদের সাথে অনেক ঝামেলা করার পর এসেছে। আপনি আমার জন্য আপনার আব্বু আম্মুর সাথে ঝামেলা করেছেন? তুমি জানো না অর্পণ, আমি তোমাকে কতটা চাই। তোমার জন্য আমি পুরো পৃথিবীর সাথে লড়তে পারি। আপনি চাইলেই কি আমাকে এখান থেকে নিয়ে যেতে পারবেন? আমার সব কিছুর ব্যবস্থা করা হয়ে গেছে, তুমি চলো আমার সাথে। কবিতার কথা মতো অর্পণ বসা থেকে উঠে দাঁড়ায়। কবিতার পেছনে পেছনে হাঁটতে থাকে। ইসলাম অর্পণে যাওয়ার দিকে তাকিয়ে আছে। এরপর আবির থানার ভেতরে এসে সমস্ত ফর্মালিটি শেষ করে। কবিতা অর্পণকে নিয়ে চলে যেতে নিলে অর্পণ বলে, আপনি 2টা মিনিট অপেক্ষা করুন, আমি এক্ষুনি আসছি। এখন আবার কোথায় যাবে তুমি? একজন মানুষ আছে এখানে যাকে আমার দুঃখের সময় পাশে পেয়েছিলাম, সেই মানুষের সাথে 2 মিনিট কথা বলে আসছি। ঠিক আছে যাও, তাড়াতাড়ি এসো। অর্পণ মাথা নেড়ে চলে যায় জেলের ভেতরে। গিয়ে দেখে ইসলাম মন খারাপ করে এক কোণে বসে আছে। অর্পণকে দেখে ইসলাম বসা থেকে উঠে সামনে আসে। ইসলাম মন খারাপ করে বলে, সত্যি সত্যি চলে যাইতেছো? চাচা চলে যাচ্ছি, আপনার তো আর বেশি দিন বাকি নেই তাই না? আপনার সাথে আমার দেখা হবে, আর আপনাকে আমি আমার সাথেই রাখবো। এই কাগজে আমি আমার ঠিকানা লিখে দিয়েছি। জেল থেকে বের হয়ে সোজা এখানে চলে আসবেন। আমার তুমি ভুলে যাইবা না তো? না চাচা, আপনাকে আমি কখনোই ভুলবো না। আমার জন্য ওখানে অপেক্ষা করছে সবাই। আমি যাচ্ছি চাচা, আর আপনি কিন্তু ভুলবেন না, সারা পাবার পর সোজা আমার কাছে চলে আসবেন। ঠিক আছে। অর্পণ আর কিছু না বলে সেখান থেকে চলে আসে কবিতার কাছে। এরপর থানা থেকে বের হয় অর্পণ। কবিতার সাথে গাড়িতে উঠে বসে। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে শুরু করে। কিছু সময়ের মধ্যে পৌঁছে যায় কবিতাদের বাসায়। অর্পণকে নিয়ে কবিতা বাসার ভিতরে আসে। অর্পণ বাসায় ঢুকেই দেখে কবির দেওয়ান আর সাদিয়া দেওয়ান লিভিং রুমে বসে আছে। অর্পণ কিছু বলবে তার আগেই দুজনে উঠে উপরে চলে যায়। অর্পণের মুখটা ফ্যাকাশে হয়ে যায়। কবিতার চোখ এড়ায় না বিষয়টা। অর্পণকে শান্ত কণ্ঠে বলে, সব কিছু ঠিক হয়ে যাবে সময়ের সাথে সাথে। তুমি এখন গিয়ে ফ্রেশ হয়ে নাও, তারপর আবার খাবার খেয়ে রেস্ট করবে। অর্পণ মাথা নেড়ে চলে যায় উপরে। কবিতা অর্পণকে একটা রুম দেখিয়ে দিয়ে নিজের রুমে চলে আসে। রাত প্রায় 2টা ছুঁই ছুঁই। অর্পণ নিজের রুমের ব্যালকনিতে দাঁড়িয়ে আছে আকাশ পানে চেয়ে। কিছু সময় পর একা একা বলতে থাকে, তোমার চোখে স্বপ্ন রাশি রাশি আছে তোমা, আর এসে দেখে যাও আমার চোখে আছে বেদনার জল। ভালোবেসে তোমাকে পেলাম দুঃখ অনেক, ব্যর্থ জীবনটাই এখন শুধু সম্বল। এখন সময়গুলো কেটে যায় শুধুই স্মৃতি নিয়ে বুকে। তুমি তো ভালোই আছো, আছো অনেক সুখে। কি এমন অপরাধে দিলে এই প্রতিফল তোমা? কি জীবন তুমি উপহার দিয়ে গেলে তোমা? নির্ঘুম রাত কেটে যায় এখন আমার, দাওনি তো প্রেম তুমি, উড়ে গেছো শুধুই ছলনা। যে ভুল আমার ছিল একই ভুলও তো তোমার ছিল তোমা। তাহলে কেন দুজনের ভুলের মাসুল আমাকে একা দিতে হলো? আমি যদি দোষী হই একই দোষ তোমারও তো ছিল। তাহলে আজ আমি কেন অশ্রু সজল আর তোমার মুখে হাসি? দেখো রাত্রে কতটা নীরব আর স্তব্ধ, সবাই কত সুখে ঘুমাচ্ছে আর আমার চোখে ঘুম নেই। জীবন নিয়ে অনেক কঠিন সময় পার করেছি, কিন্তু আমার জীবন তো এত কঠিন হবার কথা ছিল না। মাঝে মাঝে জীবন নিয়ে অনেক আফসোস হয় আমার। আমার জীবন তো এমনটা হওয়ার কথা ছিল না।
হারাতে হারাতে সবকিছু হারিয়ে ফেলেছি। এখন আর কিছু নতুন করে হারানোর নেই। এখন নিজে হারিয়ে গেলেই গল্প শেষ। পৃথিবীতে সবচেয়ে সুখী মানুষ হলো একমাত্র পাগল। না আছে সুখ আর না আছে দুঃখ, নিজেও ঠকে না আর কাউকে ঠকায়ও না। না আছে হিংসা আর না শত্রু। ছোটবেলায় কষ্ট পেলে জোরে জোরে শব্দ করে কান্না করতাম, যাতে করে মানুষ শুনতে পায়। আর বড় হওয়ার পর কষ্ট পেলে লুকিয়ে লুকিয়ে কান্না করি, যাতে করে কেউ শুনতে না পায়। কি আজব এক জীবন আমাদের। কথাগুলো বলতে বলতে কখন যে অর্পণের চোখ থেকে গাল গড়িয়ে পানি পড়েছে অর্পণ বুঝতেই পারেনি। চোখের পানি মুছে নেয়। হঠাৎ কাঁধে কারো স্পর্শ পেতে পেছনের দিকে ঘুরে তাকায়। কবিতা দাঁড়িয়ে আছে তার ঠিক পেছনে। এত রাতে কবিতাকে তার রুমে দেখে একটু অবাকই হয় অর্পণ। আপনি এত রাতে এখানে? তুমি ঘুমিয়ে আছো কিনা দেখতে এসেছিলাম, কিন্তু এসে দেখি তুমি রুমে নেই। ব্যালকনিতে এসে দেখি তুমি দাঁড়িয়ে আছো। এত রাত হয়ে গেছে, ঘুমাওনি কেন এখনো? অনেকদিন পর খোলা আকাশের নিচে আসলাম তো, তাই একটু প্রাণ ভরে উপভোগ করছিলাম। তা আপনি এখনো ঘুমাননি যে? ওই যে বললাম না, তোমাকে দেখার জন্য আসছিলাম। ঘুমিয়েছো কিনা? ও আচ্ছা, এখনই ঘুমিয়ে পড়বো। আপনিও গিয়ে ঘুমিয়ে পড়ুন। ঠিক আছে, এক্ষুনি ঘুমিয়ে পড়ো। আর কাল সকালে তোমার সাথে কিছু ইম্পর্টেন্ট কথা আছে আমার। ঠিক আছে। কবিতা আর কিছু না বলে অর্পণের রুম থেকে বের হয়ে সোজা নিজের রুমে চলে যায়। ওর রুমে এসে শুয়ে পড়ে। পরের দিন সকাল 10টা। কবির দেওয়ান আর সাদিয়া দেওয়ান বসে আছে পাশাপাশি। অর্পণ এক কোণে দাঁড়িয়ে আছে। কবিতা তার আব্বু আম্মুর মুখোমুখি হয়ে বসে আছে। তোমার কি এমন ইম্পর্টেন্ট কথা আছে যার জন্য আমাকে ডাকলে? যা বলবে তাড়াতাড়ি বললো। অবশ্য তোমার তো আর আমাদের থেকে পারমিশন আবার কোনো প্রয়োজন নেই। তোমার যেটা ইচ্ছা হবে তুমি সেটাই আমাদের ঘাড়ে জোর করে চাপিয়ে দেবে। তোমরা আমার সাথে এভাবে কেন কথা বলছো আব্বু আম্মু? আমি কি এমন করেছি? একটা জেলখাটা আসামি কি আমাদের বাসায় নিয়ে এসেছো? কি করতে বাকি রেখেছো তুমি? কথা শুনে অর্পণের মাথা নিচু হয়ে যায়। মুহূর্তেই মুখটা মলিন হয়ে যায়। কবিতা তার আব্বু আম্মুকে উদ্দেশ্য করে বলে, আব্বু আম্মু, তোমরা তো সব কিছু জানো। বিনা অপরাধে ও 3টা বছর জেলে কষ্ট করে আসলো, শুধুমাত্র একটা বাজে মেয়ের জন্য। বিনা অপরাধে কেউ জেলে থাকে, এটা তুমি বললে আর আমরা মেনে নিলাম। আব্বু, তুমি তো অর্পণকে আমার থেকে ভালো চেনো। তোমার মনে হয় ও এরকম কাজ করতে পারে, তাও মাত্র কিছু টাকার জন্য? শুধু ওই মেয়েটার জন্য তো নয়, নিজের মাকে খুন করার অপরাধে এসেছি। এ কথা পৃথিবীর কেউ বিশ্বাস করুক আর না করুক আব্বু, আমি কখনো বিশ্বাস করি না যে অর্পণ ওর আম্মুকে মারতে পারে। ওর আম্মুকে নিজের থেকেও বেশি ভালোবাসে ও আব্বু। আদালতে সবকিছু প্রমাণ হয়েছে। তারপরেও আমি বিশ্বাস করি না আম্মু। আব্বু, তুমি তো অর্পণকে চেনো, তুমি কেন অর্পণকে বিশ্বাস করছো না? ঠিক আছে, বিশ্বাস করলাম। এখন কি বলতে চাও সেটা বলো। আমি অর্পণকে টি গ্রুপ অফ কোম্পানির এমডি হিসেবে নিয়োগ করেছি। আজ থেকে আমাদের কোম্পানি অর্পণ দেখাশোনা করবে। কবিতার কথা শুনে অর্পণ বড় বড় চোখে কবিতার দিকে তাকিয়ে আছে। কবির দেওয়ান ও তার স্ত্রীও বেশ অবাক কবিতার কথা শুনে। এসব কি বলছিস? তুই থাকতেও ও কেন আমাদের কোম্পানির দেখাশোনা করবে? তোমাদের অনেকদিন থেকে একটা কথা বলবো বলবো করে বলা হয়ে ওঠেনি আম্মু। আমি অর্পণকে ভালোবাসি আর অর্পণকে বিয়েও করতে চাই। তোমাদের মেয়ের জামাই হিসেবে সব কিছু তো ওরই, তাই না? তাই আমি এখনই সব কিছু ওকে বুঝিয়ে দিতে চাই। কবিতার কথা শুনে অর্পণ 440 করলেন শখ খায়। কবিতা এমন কিছু বলবে এটা অর্পণ কল্পনাও করেনি। কবিতা অর্পণের দিকে তাকিয়ে আবার বলে, কি অর্পণ, করবে তো আমাকে বিয়ে? এসব আপনি কি বলছেন ম্যাম? আমি কি করে আপনাকে বিয়ে করতে পারি? আর তাছাড়া সমাজ কি বলবে? আমি এই সমাজ টমাজ বুঝি না। আমি তোমাকে ভালোবাসি আর তোমাকে বিয়ে করতে চাই। তুই কি পাগল হয়ে গেছিস কবিতা? তুমি একটু থামো, তুমি কি সিরিয়াসলি বলছো? আব্বু, আমি অর্পণকে নতুন একটা জীবন দিতে চাই। ও জীবনে অনেক কষ্ট করেছে আব্বু। আমি ওকে এবার সুন্দর আর সুখী একটা জীবন দিতে চাই। ঠিক আছে, তোর খুশিতে আমরা খুশি। এই মাসের 15 তারিখ আমি ধুমধাম করে তোদের বিয়ে দেব। আর তুই যখন অর্পণকে আমাদের অফিসের এমডি করে বসাতে চাচ্ছিস, তাহলে যা আজকে গিয়ে সবার সাথে অর্পণকে পরিচয় করিয়ে দে আমাদের নতুন এমডি সাহেব। কবিতা বসা থেকে উঠে তাকে বুকে জড়িয়ে ধরে। মেয়ের মাথায় হাত বুলিয়ে দেয় কবির দেওয়ান। অর্পণ বোকার মতো শুধু তাকিয়ে আছে। কি হচ্ছে? সবকিছু যেন তার মাথার উপর দিয়ে যাচ্ছে। মনে মনে অর্পণ বলে, কবিতা তাহলে আমাকে ভালোবাসে আর আমি এটা কখনো বুঝতেই পারলাম না।
ভুল মানুষকে ভালোবেসে জীবন থেকে 3টা বছর হারিয়ে ফেললাম আমার মাকে। যে মেয়েটা আমাকে এতটা ভালোবাসে তাকে আমি ফিরিয়ে দেবো কিভাবে? ঠিক আছে, আমি কবিতার সাথে নতুন জীবন শুরু করব। কিছু সময় পর অর্পণ কবিতার সাথে বাসা থেকে বের হয়ে যায়, চলে আসে দেওয়ান গ্রুপ অফ কোম্পানিতে। এরপর কবিতা সবার সাথে অর্পণের পরিচয় করিয়ে দেয় নতুন এমডি হিসেবে। সবাই সামনাসামনি কবিতার সাথে হ্যাঁ মিলালেও মনে মনে অনেক কিছুই বলতে থাকে সবাই। অন্যদিকে জানালার গ্রিল ধরে আকাশের দিকে তাকিয়ে আছে তমা। দু চোখ থেকে গাল গড়িয়ে ফ্লোরে পানি পড়ছে। আকাশের দিকে তাকিয়ে বলতে থাকে, তোমার জন্য আমার প্রার্থনা একই আছে অর্পণ, কিছু লজ্জা করো তুমি, কারণ তোমার অভ্যাস এখনো একই। যার জন্য আমি কাঁদি সে অন্য কারোর কোলে ঘুমায়। আমি রাস্তায় ঘুরে বেড়াচ্ছি আর তুমি অন্য কারোর সাথে সমুদ্র সৈকতে উপভোগ করছো। হয়তো তুমি পাগল হতে পারো। একখানে কখনো এসো না আমার কাছে। আমি বেঁচে থাকতে তোমার আরও কাছে চেয়েছিলাম, জীবন তো তোমার কাছে গিয়েছিলাম, আর এখন দেখো আমি মরে ফিরে এসেছি। তুমি অন্য কারোর হাতের আঙুল বা চুল নিয়ে খেলবে। তুমি যে এখন অপরিচিতদের সাথে খুব ব্যস্ত। আমি এখনো চারপাশে সর্বত্র তোমাকেই ভালোবাসি, অনুভব করি, কারণ তুমি বলতে যে আমার জন্য সর্বজনীন একজন। তুমি একজন ধনী মানুষ, বস। তুমি আমার সাথে কথা বলবে না। আজ আমি যার কথা বলছি তার নাম প্রকাশ করব। কাপুরুষ যার সাথে আমার দেখা হয়েছিল, প্রেমে পড়া ছোট ভুল ছিল আমার, কিন্তু তোমার মতো কাপুরুষের প্রেমে পড়া ছিল বড় অন্যায়। তবে একটা কথা অর্পণ, কখনো যদি মনে করো একা হয়ে গেছো তুমি, তোমার কাছে মানুষটাও দুঃখ তোমাকে, তবে না হয় চলে এসো পরিচিত সেই আগের ঠিকানা। আমি থাকবো দাঁড়িয়ে তোমার অপেক্ষাতে, তোমাকে স্বাগত জানাতে। ভয় পেও না, ভুল করেও পুরনো কথা আমি বলবো না। কি ছিল অপরাধ ভাবছি, ছিল ভুল তোমার। আবার নতুন করে জীবন সাজাবো দুজনে। আমাদের ভেঙে যাওয়া মন খারাপ জোড়া লাগাবো ভালোবাসায়। আঘাতের সমস্ত দাগ মুছে দেব সুখের ছোঁয়ায়। কথাগুলো বলতে বলতে শব্দ করে কান্না করে দেয় তমা। অন্যদিকে ড্রয়িং রুমে বসে আছে মির্জা বাড়ির সবাই। আমি মেয়েটাকে আর এভাবে দেখতে পারছি না। কান্না করতে করতে কি অবস্থা করেছে নিজের, ঠিকমতো খায় না, কারোর সাথে কথা বলে না। কি করব আমি, বলতে পারো? ওকে এমন করে বুঝাচ্ছি, তারপরও কাজ হচ্ছে না। আমরা একটা অন্য মেয়ের কথা শুনে তোমার সাথে অন্যায় করলাম না তো ভাইয়া? আমরা যদি সবকিছু যাচাই করতাম, হয়তো ওই মেয়েটা যা বলেছে তা ঠিক নাও হতে পারতো। ওসব এখন বলে তো কিছু হবে না, যা হবার তা তো হয়ে গেছে, তাই না? এখন কি করে তোমাকে আবার স্বাভাবিক করা যায় সেটা দেখো। তোমাকে আমরা বিয়ে দিলে কেমন হয় ভাবি? হয়তো বিয়ে হয়ে গেলেও সবকিছু ভুলে আবার নতুন করে স্বাভাবিকভাবে জীবন শুরু করবে। তাহলে তোমার সাথে সেটা নিয়ে কথা তো বলতে হবে নাকি? ও কারোর সাথে কথা বলতে চাইলে তো বলবো, সারাক্ষণ রুমের দরজা বন্ধ করে কান্নাকাটি করছে। এভাবে চলতে থাকলে ওকে আমরা বাঁচাতে পারবো না ভাইয়া। অনেক কষ্ট স্বাভাবিক হয়েছিল, আমার তো ভয় করছে আবার না সে আগের মতো হয়ে যায়। সেই জন্যই আমি তোমাদের বলছি, ও আবারও আগের মতো হয়ে যাবার আগে ওকে একটা ভালো ছেলে দেখে বিয়ে দিয়ে দাও। তুমি তোমার সাথে কথা বলে দেখো রাহেলা, বাকিটা আমি ব্যবস্থা করছি। রাহেলা মির্জা মাথা নেড়ে সিঁড়ি বেয়ে উপরের দিকে আসে। তোমার রুমের সামনে এসে দরজায় নক করে। তোমার রেগে গিয়ে বলে, কি চাই তোমাদের আমার কাছে? আমার জীবনটা নষ্ট করেও তোমাদের শান্তি হয়নি? এখন আর কি চাইতে এসেছ তোমরা? মা দরজাটা খোল, তোর সাথে কিছু কথা বলতে এসেছি। তোমাদের সাথে আমার কোনো কথা নেই, তোমাদের মুখ দেখার কোনো ইচ্ছে নেই আমার। এখান থেকে চলে যাও। এমন করিস না মা, তুই না সবসময় বলেছিস আমি তোর মায়ের মতন, মায়ের কথা শুনবি না। রাহেলা মির্জার কথা শুনে তমা চুপ হয়ে যায়। কিছু সময় পর দরজা খুলে রাহেলা মির্জার মুখের দিকে তাকিয়ে থাকে। রাহেলা মির্জা তমার মুখের দিকে তাকিয়ে ভয়ে আটকে ওঠে। চোখের নিচে কালো দাগ পড়ে গেছে, মুখটা কেমন শুকিয়ে গেছে। তমার এমন অবস্থা দেখে রাহেলা মির্জা চোখ থেকে নীরবে পানি পড়তে থাকে। কান্না করতে করতে রাহেলা মির্জা বলে,
কি করেছিস তুই নিজেরই? কেন নিজেকে এইভাবে শাস্তি দিবি? তুই এরকম থাকলে আমরা কি ভালো থাকবো? এই কথাটা কেন আগে চিন্তা করলে না কাকি? কেন তোমরা অর্পণের থেকে আমাকে আলাদা করে দিলে? তুই তো সবই জানিস রে মা, এই ছেলেটা ভালো না। আমার তো তোর ভালোর জন্যই এটা করছি। না কাকি, তোমরা অর্পণকে চেনো না, তাই অর্পণের সম্পর্কে এসব বলছো। আমি একটা মাস ওর সাথে ছিলাম, আমি দেখেছি ও কেমন। তোর তখন মানসিক অবস্থা ভালো ছিল না, আর তুই ছোট মানুষ, সে মানুষ চিনতে ভুল করে ফেলেছিস। না কাকি, আমি মানুষ চিনতে ভুল করিনি। তাহলে কোর্টে সেদিন সাক্ষী দিলি কেন? কেন বলেছিলি যে ওই ছেলেটা ওর মাকে মেরেছে? আমি জানি না কাকি, আমার কিছুই মনে পড়ছে না কেন আমি সেই দিন এই কথা বলেছিলাম। কত চেষ্টা করলাম মনে করার জন্য, কিন্তু কিছুই মনে পড়ছে না। আচ্ছা নিয়ে তোকে ভাবতে হবে না, যা তুই গিয়ে ফ্রেশ হয়ে আয়, আমি তোর জন্য খাবার নিয়ে আসছি। আমি কিছু খাবো না কাকি। তুই আমাকে মা বলিস, মায়ের কথা শুনবি না? ঠিক আছে কাকি, তুমি যা বলবে তাই শুনবো। রাহেলা মির্জা চলে যায় তমার জন্য খাবার আনতে, আর তমা চলে যায় ফ্রেশ হবার জন্য। রাত 9টা এখন। কবিতা অর্পণের বুকে মাথা রেখে বসে আছে। অর্পণের বিরক্ত লাগছে, কিন্তু কিছু বলতে পারছে না। আজকে দিনটার জন্য আমি কত অপেক্ষা করেছি জানো? আব্বুর অফিসে যেদিন প্রথম গিয়েছিলাম তোমাকে দেখলাম, সেদিন আমি তোমাকে ভালোবেসে ফেলেছি অর্পণ। অনেকবার বলতে চেয়েছি তোমাকে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু কখনো বলা হয়ে ওঠেনি। যখন ঠিক করলাম তোমাকে ভালোবাসি বলবো, তখনই একটা দুর্ঘটনা ঘটে গেল আমাদের জীবনে, আর বলাই হয়ে উঠল না। ফাইনালি আজ তোমাকে আপন করে পেলাম, আর কিছুদিন পর আমি তোমার বউ হব। সারা জীবনের জন্য তোমার হয়ে যাবো আমি। এখন যদি আমাদেরকে এইভাবে দেখে তাহলে কি মনে করবে? বিয়ের আগে এতটা ক্লোজ হওয়াটা ঠিক হচ্ছে না। আর তো মাত্র কয়েকদিন বাকি, তারপরে আমাদের বিয়ে হয়ে যাবে। আর এখন আমি তোমার কাছাকাছি আসলে কে কি বলবে? আমার তো ইচ্ছে করছে আমি তোমার সাথে মিশে যাই। এতটা পাগল হবার কিছু নেই, যখন বিয়ে হবে তখন এমনিতেই আমরা আরো কাছাকাছি আসবো। আর বিয়ের আগে এইসব আমার পছন্দ না। এই জন্যই তোমাকে আমি এতটা ভালোবাসি। আচ্ছা ঠিক আছে, আমি এখন যাচ্ছি, অনেক রাত হয়ে গেছে, যাও গিয়ে শুয়ে পড়ো, একদম রাত জাগবে না কিন্তু। বলে কবিতা অর্পণের বুক থেকে উঠে চলে যায় নিজের রুমে। অর্পণ ব্যালকনিতে এসে আকাশের দিকে তাকায়, এরপর পকেট থেকে একটা সিগারেট বের করে জ্বালিয়ে আকাশের দিকে তাকিয়ে সিগারেটের ধোঁয়া আকাশে উড়িয়ে দেয়, আর একা একা বলতে থাকে, Everything was a lie, your smile and make me smile. You are deceitful. I still cannot make up my mind. Why don't you come back after leaving? I will come. Why don't you come? That you promised. Why did not you keep that word? I will come. Why don't you come? Remembering me and forgetting you again. The mind still does not understand the reason why you went away. How can I dream again? Your tears used to float in front of your eyes. My faith is not broken. Do I even change for you? The words of the words do not come true. Silence the people of this society. Why didn't you come after you left? You said you will come back. Why don't you come back to me, even with a promise? ভেঙে যাওয়া মন কিভাবে জুড়তে হয় সেটা একবার বলে দাও তোমার। বেঁচে থাকার জন্য একটা কারণ বলে দিয়ে যাও আমাকে। এভাবে আমাকে চোখের আড়াল করে চলে যেও না অর্পণ। এই চোখের সাথে একবার তোমার চোখ রেখে যাও, কোনো কথা তো দিয়ে যাও, নয়তো কোনো কিছু জন্য দোয়া তো করে যাও। আমার জন্য একটু তোমার মনে জায়গা রেখো অর্পণ। আমার মনটা জুড়ে যে আজও শুধু তুমিই আছো। তোমার খুশির জন্য নিজের চোখের পানি সবার থেকে আড়াল করে নেব তোমার। যদি পৃথিবীর মানুষের কারণ জানতে চায়, কোনো না কোনো বাহানা ঠিক বানিয়ে নেব আমি। যা চাও তুমি তাই পাও, এটাই আমার দোয়া। যতদিন না মরে যাই ততদিন তোমার জন্য অপেক্ষা করে যাব। ভাগ্য তোমার আর আমার একসাথে পথ চলা হয়তো এই পর্যন্তই ছিল, এটাই শুধু বলার ছিল। তোমাকে একবার দেখা হলো। আমি জানি না তোমা, আমার বুকের মাঝে যে শব্দ শুনতে পাই সেটা কি তোমার হৃদয়ের স্পন্দন নাকি আমার? একপাশে অর্পণ কথাগুলো বলতে বলতে আকাশের দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে।
অপরদিকে তমা জানালার গ্রিলে মাথা ঠেকিয়ে চোখের পানি ফেলে যাচ্ছে। দুজনেই চোখের কোণে পানি নিয়ে শুয়ে পড়ে। এভাবে দেখতে দেখতে কেটে যায় বেশ কয়েকটা দিন। অল্প সময়ের মধ্যেই অর্পণ হয়ে ওঠে এই শহরের টপ বিজনেসম্যান। দেখতে দেখতে অর্পণ আর কবিতার বিয়ের দিন এগিয়ে আসে। তাই অর্পণ আর কবিতা বিয়ের কেনাকাটা করতে ব্যস্ত হয়ে পড়ে। সবকিছু কেনাকাটা শেষে যখন দুজন একসাথে বের হয়ে যেতে নেয়, তখনই অর্পণের চোখ যায় রাস্তার একপাশে। অর্পণ তমার মতো কাউকে দেখতে পায়। পকেট থেকে মোবাইল বের করে কবিতাকে উদ্দেশ্য করে বলে, আমাকে এখন একটু অফিসে যেতে হবে। অফিস থেকে ম্যানেজারের মেসেজ এসেছে, কিছু একটা প্রবলেম হয়েছে। তুমি বাসে যাও, আমি অফিস থেকে কিছুক্ষণ পরেই বাসায় আসছি। ঠিক আছে, তবে বেশি লেট করো না কিন্তু। একদম লেট হবে না। বলে অর্পণ কবিতাকে গাড়িতে উঠিয়ে দেয়। ড্রাইভার গাড়ি স্টার্ট দিয়ে ড্রাইভ করতে থাকে। অর্পণ দৌড়ে সেই মেয়েটাকে দেখার জন্য যেতে থাকে। কাছাকাছি গিয়ে দেখে তার ধারণাই সঠিক। মেয়েটা আর অন্য কেউ নয়, তমা। তমা অর্পণকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে। অর্পণ তমাকে নিজের থেকে ছাড়িয়ে নেয়। তমা অবাক হয়ে অর্পণের দিকে তাকিয়ে আছে। তোমার চোখের কোণ বেয়ে পানি পড়ছে, আর অন্যদিকে অর্পণের চোখে মুখে রাগের ছাপ স্পষ্ট। তমা কান্না করতে করতে বলে, কোথায় ছিলে তুমি এতদিন? কেন একবার আমার কাছে ফিরে আসলে না? খুব ভালো নাটক করতে পারো তুমি। আমার জীবনটাকে শেষ করে দিয়ে এখন জিজ্ঞেস করছো আমি কোথায় ছিলাম। কেন করলে আমার সাথে তুমি এমনটা? ক্ষতি করেছিলাম আমি তোমার, যে আমার জীবনটাকে এভাবে নষ্ট করে দিলে, আমার মাকেও আমার থেকে কেড়ে নিলে। এসব তুমি কি বলছো অর্পণ? আমি তোমার কোনো কথাই বুঝতে পারছি না। আমার কোনো কথা তুমি বুঝতে পারছো না, তাই না? নাকি বুঝো না বোঝার ভান ধরে আছো? জানো, কেউ যদি মন খারাপ করে থাকতো আমার সামনে, তাহলে সে রাতে আমার চোখ বন্ধ হতো না, ঘুমিয়ে আসতো না পুরো রাত। আজ আমার মন খারাপ, কিন্তু কেউ আমি কে কেমন আসি জানতেও চায় না। সারা জীবন শুধু আয়নাটা পরিষ্কার করেই গেলাম। শালা বুঝতেই পারিনি যে ভুল আমার চেহারাই ছিল। তুমি আমার সাথে এভাবে কথা বলছো কেন অর্পণ? তুমি জানো না, আমার এমন একটা রাতও কাটেনি তোমার জন্য দু চোখের পানি পড়েনি। তোমাকে কতটা ভালোবাসি আমি সেটা তোমাকে বলে বোঝাতে পারবো না। বন্ধ কর তোমার এই মিথ্যে নাটক। আমার এই মিথ্যে কথাগুলো আমি আর মানতে পারছি না। ভুল হয়ে গেছে আমার সেদিন, যেদিন তোমাকে রাস্তা থেকে তুলে নিয়ে এসেছিলাম। তোমাকে ভালোবাসি বলেছিলাম। তোমাকে ভালোবেসে আমি আমার মাকে হারিয়ে ফেলেছি। আমার জীবনের 3টা বছর, যে 3টা বছর আমার জেলে কেটেছে তোমার মিথ্যে সাক্ষীতে। ওর বোনের কথা শুনে তমা চোখ বন্ধ করে ফেলে। কিছু সময় পর চোখ খুলে বলে, আমার সব মনে পড়েছে অর্পণ। আমাকে সেই দিন বাধ্য করা হয়েছিল তোমার বিরুদ্ধে সাক্ষী দেওয়ার জন্য। আর কত মিথ্যে বলবে তুমি আমাকে? তুমি বলেছো তোমার চাচরা নাকি তোমাকে মেরে ফেলতে চায় তোমার বাবার রেখে যাওয়ার সম্পত্তির জন্য, যে ছিল তোমার সম্পূর্ণ মিথ্যে কথা। বাসা থেকে পালিয়ে এসেছো তুমি কিসের জন্য? কেন এতগুলো মিথ্যে কথা বললে তুমি আমাকে? আমি তো কখনো তোমার কোনো ক্ষতি করিনি, তাহলে কেন তুমি মিথ্যে বলে আমার এত বড় ক্ষতি করলে? ওর কোনো দোষ নেই বাবা। কারো কণ্ঠ শুনে অর্পণ পেছনে ঘুরে তাকায়। পেছনে তাকিয়ে দেখে তমার চাচু আহমেদ মির্জা, চাচি রাহিলা মির্জা দাঁড়িয়ে আছে। তাদের দেখে অর্পণ আরো রেগে যায়। রাগী কণ্ঠে বলে, ও আচ্ছা, এই নাটকে বাকি চরিত্ররাও এখানে আছে। পুরো পরিবার সিনেমা বা নাটকে অংশগ্রহণ নিতে পারেন। অস্কার আপনারা পাবেন নিশ্চিত। নিখুঁত অভিনয় করেছেন আপনারা আমার সাথে। আমরা কিছুই করিনি বাবা, আমাদের যেমনটা বোঝানো হয়েছিল আমরা তেমনটাই বুঝেছি। আপনাদের বোঝানো হয়েছিল মানে? হ্যাঁ বাবা, এটাই সত্যি। আমরা তো আমার থেকে সব শুনেছি তোমার সম্পর্কে, আর আমরা আমাদের ভুলে বুঝতে পেরেছি। এসো কোথাও বসে কথা বলি আমরা, এখানে দাঁড়িয়ে এত কথা বলা যাবে না। অর্পণ সবার সাথে একটা রেস্টুরেন্টে গিয়ে বসে। এরপর রাহিলা মির্জা বলতে শুরু করে, আসলে তোমার যখন বাসা থেকে চলে যায় তখন ওর মানসিক ভারসাম্য ঠিক ছিল না। ওর আগে কোনো কথাই মনে ছিল না। সিনেমা যা দেখতো তাই সত্যি মনে করতো। একদিন সিনেমায় দেখেছে এক ভাই আরেক ভাইকে সম্পত্তির জন্য মেরে ফেলেছে, আর সেই থেকে ওর চাচুদের ওর বাপ মায়ের খুব মনে করতো। আর তাই ও ভেবেছিল ওকে ওর চাচুরা মেরে ফেলবে, তাই বাসা থেকে পালিয়ে যায়। এরপর যখন ওকে পেলাম, তোমার সম্পর্কে জানতে পারলাম, তখন একটা মেয়ে এসে বললো তোমার চরিত্র ঠিক নেই, টাকার জন্য বড়লোক মেয়েদের প্রেমে চলে ফাঁসিয়ে তাদের সর্বনাশ করো। আর তাই আমরা তোমাকে তোমার থেকে নিয়ে আসি। কিন্তু তোমার থেকে আসার পর তোমার ভালো নেই বাবা, সারাক্ষণ তোমার কথা বলে। ও আবারও আগের মতো স্বাভাবিক হয়ে ওঠে, কিন্তু ওর মনে থেকে যায় শুধু একজন স্মৃতি, আর সেটা হলো তুমি।
এরপর আমরা তোমার থেকে সবকিছু শুনি তোমার সম্পর্কে। এরপর রাহেলা মির্জা অর্পণকে সবকিছু বলতে শুরু করে। ফ্ল্যাশব্যাক। তমা রাহেলা মির্জাকে জড়িয়ে ধরে কান্না করছে। রাহেলা মির্জা তমার কান্না দেখে পাগল হবার মতো অবস্থা। তুই একটা বাজে ছেলের জন্য কেন কান্না করছিস রে মা? নিজের চেহারাটা কি করেছিস তুই দেখছিস? অর্পণ বাজে ছেলে না, খুব ভালো। আমি ওকে খুব কাছ থেকে দেখেছি। জানতে চাও অর্পণ কতটা ভালো? শোনো তাহলে। এরপর তমা রাহেলা মির্জাকে সবকিছু বলতে শুরু করে। ফ্ল্যাশব্যাক। অর্পণ তমাকে চুপ করে থাকতে দেখে আবার বলে, কি হলো, তোমরা চুপ করে আছো কেন? কি বলবো আমি? আমি আপনাকে কি বলেছি আপনি বুঝতে পারেননি? বুঝতে পারবো না কেন, কিন্তু কি বলবো সেটা বুঝতে পারছি না। আমাকে কি তোমার পছন্দ না? তোমাকে প্রথম দেখার পর এই মনে তোমার জন্য কতটা ভালোবাসা জমা হয়ে গেছে তোমাকে বলে বোঝাতে পারবো না আমি। যদি আমি মিথ্যে বলি তাহলে আমার নিঃশ্বাস যেন বন্ধ হয়ে যায়। যেমন করে সকল অতীত পাখি সময় হয়ে গেলে উড়ে যায়, তেমন ভালোবেসে মন ভরে গেলে সব প্রেমিকাই চলে যায়। শুধু একবার ভালোবেসে দেখো, দুটি মন যখন জোড়া লেগে যায় দেখো তুমি শুধু কি হয়। খোদার কসম করে সত্যি বলো, তুমি কি আমাকে সত্যি ভালোবাসো? উপরওয়ালার নামে শপথ করে বলছি তোমা, আমি তোমাকে সত্যি খুব ভালোবাসি। এতটা দূর করো না অর্পণ, আস্তে আস্তে আমরা এগোই। এই মন তার রাস্তা বন্ধ করে আছে, ভয় করে হেরে গেলে তখন কি করব? ভালোবাসার বাজারে তার জন্য কোনো জায়গা নেই যে চিন্তা করে কোনটা দামি আর কোনটা সস্তা। সেই চিন্তা আমি করি না অর্পণ। ভয় করে আজ ভালোবাসো বলছো, কিন্তু যদি ছেড়ে চলে যাও তখন কি হবে আমার? তুমি শুধু একবার তোমার হাতটা ধরার অনুমতি দাও, কথা দিচ্ছি মৃত্যুর আগ পর্যন্ত তোমার। তমা কিছু না বলে অর্পণকে শক্ত করে জড়িয়ে ধরে। অর্পণ তমাকে নিজের বুকে জড়িয়ে নেয়। শুরু হয় দুজনের ভালোবাসার নতুন এক অধ্যায়। পরের দিন সকাল 10টা। নাস্তা করে সবে বসে আছে অর্পণ, তার আম্মু আর তমা। আজ শুক্রবার, তাই অর্পণের অফিস বন্ধ। অর্পণ তার আম্মুকে উদ্দেশ্য করে বলে, আম্মু তোমার সাথে কিছু কথা ছিল আমার। বল, কি বলবি? আমি তোমাকে বিয়ে করতে চাই আম্মু। অর্পণের কথা শুনে কল্পনা শেখ অবাক হয়ে একবার অর্পণের দিকে তো একবার তমার দিকে তাকায়। তমা লজ্জা পেয়ে মাথা নিচু করে আছে। কল্পনা শেখ মাথা ঝাঁকি দিয়ে তমাকে উদ্দেশ্য করে বলে, তো মামা তখন যা বলছে তোরও কি একই কথা? তমা কিছু না বলে মাথা উপর নিচ করে সম্মতি জানায়। কল্পনা শেখ বুঝে যায় দুজনেরই একই মত, তাই সে দুজনকে উদ্দেশ্য করে বলে, তা তোমাদের দুজনের যখন একই মত, আমি আর কি বলবো। কাজে ডেকে আমি আজকে শুভ কাজটা সেরে ফেলতে চাই। আমার ঘরের লক্ষ্মীকে আজকে আমি আমার ঘরের বউ বানাবো। তমা লজ্জা পেয়ে কল্পনা শেখকে জড়িয়ে ধরে। অর্পণও তার আম্মুকে জড়িয়ে ধরে। কল্পনা শেখ দুজনের মাথায় হাত বুলিয়ে দেয়। কথা মতো সেদিনই সন্ধ্যায় কাজে ডেকে অর্পণ আর তমার বিয়ের কাজ সম্পন্ন করা হয়। কল্পনা শেখ নিজের বিয়ের শাড়ি তমাকে পরিয়ে বউ সাজায়। কোনো মানুষকে ডাকা হয়নি, শুধু অর্পণের দুজন বন্ধুকে আর কল্পনা শেখের এক বান্ধবীকে ডেকে ঘরোয়াভাবে বিয়ের কাজ সম্পন্ন করে। রাত প্রায় 10টা এখন। তমা বউ সেজে অর্পণের রুমে বসে আছে ঘোমটা দিয়ে। অর্পণ রুমে প্রবেশ করে দরজা ভেতর থেকে লক করে দেয়। তমা বসা থেকে উঠে এসে যখনই অর্পণের পাশে সালাম করতে যাবে তখনই অর্পণ তমাকে ধরে সোজা করে দাঁড় করিয়ে বলে, এসব কি করছো? এসব করার কোনো প্রয়োজন নেই। তোমার স্থান আমার পায়ে নয়, তোমার জন্য এই বুকটা বরাদ্দ আছে। কিন্তু আমি তো সিনেমাতে দেখেছি বিয়ের পর বউরা স্বামীর পাশে সালাম করে। এসব শুধু সিনেমাতেই হয়, বাস্তবে না। তাহলে সিনেমায় ওইসব করে কেন? ওইসব লোকদের খেয়ে দিয়ে তো আর কাজ কোনো নেই, তাই এসব কাজ করে। আমি তো এটাও সিনেমাতে দেখেছি যে সালাম করার পর স্বামীরা বউকে অনেক আদর করে। আচ্ছা, তা কিভাবে আদর করে? যাও, আমি ওসব বলতে পারবো না, আমার লজ্জা করে। ঠিক আছে, তোমাকে বলতে হবে না, আমি তোমাকে আদর করে দেখাচ্ছি আমার সাথে। বলে অর্পণ তমাকে কোলে তুলে নেয়। তমা অর্পণের গলা জড়িয়ে ধরে। এরপর অর্পণ তমাকে বেডে শুইয়ে দেয়। গিয়ে রুমের লাইট বন্ধ করে এসে তমার পাশে শুয়ে পড়ে। তমাকে জড়িয়ে ধরে কপালে চুমু দেয়। তমা কেঁপে উঠে অর্পণকে জড়িয়ে ধরে।
অর্পণ এক হাতে তোমার বুক থেকে শাড়ির আঁচল সরিয়ে দেয়। তোমার লজ্জা পেয়ে আরো শক্ত করে অর্পণকে জড়িয়ে ধরে। অর্পণ তোমার দু চোখের পাতায় কিস করে। এরপর চার ঠোঁট নিজেদের মধ্যে যুগলবন্দী হয়ে যায়। তোমা এক হাতে অর্পণের চুলে বিলি কাটতে থাকে, আর অন্য হাতে অর্পণের পাঞ্জাবি খামছে ধরে আছে। অর্পণের এক হাত তোমার গলায়, অন্য হাত তোমার নাভির উপরে স্লাইড করছে। ধীরে ধীরে অর্পণ তোমার ঠোঁট থেকে নিচে নেমে ঘাড়ে, গলায়, বুকে কিস করতে থাকে। তোমার বিছানার চাদর দুহাতেই খামছে ধরে আছে, আর এক পায়ের সাথে আরেক পা কসলাচ্ছে। ধীরে ধীরে দুটি মনের সাথে দুটি শরীরেরও মিলন হয়ে যায়। কিছু সময় পর তোমাকে বুকে নিয়ে অর্পণ শুয়ে আছে। বেডে নিচে তোমার শাড়ি সহ বাকি সব কিছু পড়ে আছে, তার পাশেই অর্পণের পাঞ্জাবি সহ বাকি সব কিছু। দুজনের গায়ের ওপর একটা কাঁথা টেনে একে অপরের সাথে লেপ্টে শুয়ে আছে। অর্পণ তোমার কপালে পড়ে থাকা চুল নিজের কনিষ্ঠ আঙুল দ্বারা সরিয়ে দিয়ে কপালে চুমু দেয়। তমা আরও শক্ত করে অর্পণকে জড়িয়ে ধরে। একটু পর তমা অর্পণের নিজের হাতের মেহেদির রং দেখিয়ে বলে, দেখো আমার হাতের মেহেন্দি কতটা লাল হয়েছে। আমি শুনেছি মেয়েদের হাতের মেহেন্দির রং যত গাঢ় হয় স্বামীরা তাদেরকে ততটাই ভালোবাসে। তুমি আমাকে অনেক ভালোবাসো, তাই না? তোমার হাতের মেহেন্দি গাঢ় হোক আর না হোক, আমি তোমাকে সারা জীবনে এতটাই ভালোবাসবো যে তুমি কখনো আমাকে ছেড়ে যাওয়ার কথা মুখেও আনবে না। আমি কখনো তোমাকে ছেড়েই যাব না, আর তোমাকেও আমাকে ছেড়ে যেতে দিব না। অনেক ভালোবেসে আগলে রাখবো তোমাকে। কথা বলতে বলতে দুজন ঘুমের দেশে হারিয়ে যায় কিছু সময়ের মধ্যে। পরের দিন সকালে ঘুম থেকে উঠে দুজন গোসল করে নেয়। এরপর সবাই একসাথে নাস্তা করে নেয়। কল্পনা সেই সোফায় বসে আছে। অর্পণ অফিসের জন্য বের হতে গেলে তমা একটা টিফিন বক্স হাতে নিয়ে এসে বলে, এখন থেকে তোমার বাইরের খাবার খাওয়া বন্ধ। সবসময় আমি তোমার জন্য টিফিন দিয়ে দেব, আর যদি টিফিন খালি না আসে তাহলে আমি তোমার সাথে কাটটি করে নিব। এখন কোথায় যাবি? আমার কথা তো শুনতি না, এখন আমার বৌমার কথা না শুনে কি করবি? ঠিক আছে, মনে থাকবে। আমি এখন যাই, আমার লেট হয়ে যাচ্ছে। এই যাই মানে কি? আমি সিনেমাতে দেখেছি স্বামীরা অফিসে যাওয়ার আগে বউয়ের কপালে চুমু দিয়ে তারপর যায়। তুমিও আমার কপালে চুমু দিয়ে তারপর যাবে। কল্পনা শেখ তোমার কথা শুনে মুসকি মুসকি হাসতে থাকে। অন্যদিকে মুখ ঘুরিয়ে নেয়। অর্পণ বেচারা পড়ে যায় লজ্জায়। মায়ের সামনে এসব কথা বলায় কি আর করবে। তাড়াতাড়ি তোমার কপালে চুমু দিয়ে বাসা থেকে বের হয়ে যায়। তমা গিয়ে কল্পনা শেখের পাশে বসে বলে, আচ্ছা আম্মু, আমি কি ভুল কিছু বলেছি? সারাদিন বাসায় একা একা থাকবো তোমার ছেলেকে ছাড়া। একটা চুমু দিয়ে গেলে সেটা মনে করে থাকতে কষ্ট হবে না, তাই না বলো? একদম ঠিক বলেছিস। আচ্ছা তুই বস, আমি তোর মাথায় তেল দিয়ে দেই। কি আর বলবে বেচারি কল্পনা শেখ। এমন কথা শুনে লজ্জা পেয়ে যা মুখে আসলো তাই বলে দিল। অন্যদিকে অর্পণ অফিসে আসতেই পিয়ন চাচা এসে বলে, তুমি আইসো অর্পণ বাবা, তোমারে ম্যাম নিজের চেম্বারে ডাকছে। এসে বসতেও পারলাম না, তার মধ্যে ম্যামের ডাকাডাকি শুরু হয়ে গেল। আমি কি করবো কো বাবা, ম্যাম যা বলতো তাই তো, তোমার আইসা কই। ঠিক আছে চাচা, আমি যাচ্ছি, তুমি যাও এখন। পিয়ন চাচা চলে যায়। অর্পণ কাঁধের ব্যাগটা ডেস্কের উপর রেখে কবিতার রুমের বাহিরে দাঁড়িয়ে দরজায় নক করে। কবিতা ভেতরে যেতে বললে অর্পণ রুমের ভেতরে যায়। অর্পণ রুমে প্রবেশ করতেই কবিতা খেয়াল করে অর্পণকে আজ অন্যরকম লাগছে। হাতের দিকে তাকিয়ে দেখে দু হাতে মেহেদি দেয়া। এটা দেখে কবিতা জিজ্ঞেস করে, আপনার হাতে মেহেন্দি কেন মিস্টার অর্পণ? আসলে ম্যাম এই মানে মেয়েদের মতো লজ্জা পাচ্ছেন কেন আপনি? হাতে হঠাৎ মেহেন্দি কেন সেটা বলুন। মানে ম্যাম, কাল আমার বিয়ে হয়েছে, সেই জন্য হাতে মেহেন্দি। অর্পণের কথা শুনে কবিতার চোখ বড় বড় হয়ে যায়। চোখের কোণে পানি টলমল করতে শুরু করে। মনে হয় কবিতা কান্না করে দেবে, কিন্তু নিজেকে স্বাভাবিক রেখে অর্পণকে উদ্দেশ্য করে বলে, ও আচ্ছা, এটা তো খুশির কথা। কংগ্রেচুলেশন মিস্টার অর্পণ, আপনার বিবাহিত জীবনের জন্য অনেক অনেক শুভেচ্ছা। ধন্যবাদ ম্যাম। ঠিক আছে যান, আপনি গিয়ে কাজ করুন, যদি প্রয়োজন হয় আমি আপনাকে ডাকবো। অর্পণ মাথা নেড়ে চলে যায়, নিজের ডেস্কে বসে কাজ করতে থাকে। অন্যদিকে কবিতা ওয়াশরুমে এসে ট্যাপ ছেড়ে দিয়ে চিৎকার করে কান্না করতে থাকে। কান্না করতে করতে বলতে থাকে, না অর্পণ, তুমি এটা মোটেও ঠিক করনি। তুমি অন্য কারো হতে পারো না।
আমি যে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসি, শুধু তোমাকে বলবো বলবো করেই গেলাম, বলা হয়ে উঠলো না। আমার না বলা ভালোবাসা অন্য কেউ নিয়ে যাবে, আমি এটা হতে দেব না। তুমি অন্য কারো হতে পারো না, কারো না। তুমি শুধু এই কবিতার। আমি প্রয়োজন হলে তোমাকে ছিনিয়ে নিয়ে আসবো। তোমাকে নিজের করে পেতে আমার যা যা করতে হয় আমি তাই করব। যদি প্রয়োজন হয় আমি লাশের ঢের সাজিয়ে দিব, তবুও তোমাকে আমার হতেই হবে। কথাগুলো বলেই চোখে মুখে ভালো করে পানি দিয়ে নেয় কবিতা। এরপর টিস্যু দিয়ে ভালো করে মুখ মুছে নিজের চেয়ারে এসে বসে পড়ে। অন্যদিকে কাজ করতে করতে প্রায় দুপুর হয়ে গেছে, এখনও কাজে ব্যস্ত অর্পণ। তখনই তার মোবাইলটা বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখে তোমার নামটা স্ক্রিনে জলজল করছে। কল রিসিভ করে অর্পণ বলে, জি মাই ডিয়ার কিউট বউ, বলো। কি করছো এখন? একটু কাজ আছে হাতে, সেটাই শেষ করছিলাম। কিন্তু এখন তো লাঞ্চ টাইম হয়ে গেছে। আমি যে তোমাকে খাবার দিয়েছি, খাবার খেয়েছো? একদমই খেয়াল করিনি, হাতে একটু কাজ আছে, শেষ করে নেই, তারপর খেয়ে নেবো। জি না, এখন খাবে তুমি। কাজ করেও করা যায়, তুমি এখন আমার সামনে খাবে। আচ্ছা ঠিক আছে, আমার বউ যেটা বলবে সেটা হবে। আচ্ছা তুমি খেয়েছো? তুমি আগে খেয়ে নাও, তারপর আমি খাবো। এটা তো হবে না, যাও তুমি গিয়ে খাবার নিয়ে এসো, আমরা একসাথে খাবো, কেমন? ঠিক আছে, তুমি একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি খাবার নিয়ে আসছি। বলেই তমা চলে যায় খাবার আনার জন্য। একটা প্লেটে করে নিজের জন্য খাবার নিয়ে এসে ক্যামেরার সামনে বসে। এরপর দুজন একসাথে দুপুরের খাবার খেয়ে নেয়, একজন অফিসে অন্যজন বাসায়। খাওয়া শেষ করে অর্পণ কিছু সময় কথা বলে তমার সাথে, এরপর কল রেখে নিজের কাজে মনোযোগী হয়। এভাবেই হাসি খুশিতে কাটতে থাকে দিন। হঠাৎ একদিন অর্পণ আর তমা শপিং করে শপিং মল থেকে বের হতেই কয়েকজন লোক এসে তাদের সামনে দাঁড়ায়। তমা লোকগুলোর সাথে থাকা দুজন মানুষকে দেখে ভয়ে অর্পণের পেছনে দাঁড়িয়ে অর্পণের শার্ট খামচে ধরে। অর্পণ তমার চোখ ফলো করে সামনে তাকিয়ে দেখে দুজন মানুষও তমার দিকে রাগে চোখে তাকিয়ে আছে। লোক দুজন আর কেউ নয়, তমার চাচু আহমেদ আর সবুজ মির্জা। তোকে আমরা কোথায় কোথায় না খুঁজেছি, আর তুই আমাদের ভুলে একটা বাজে ছেলের সাথে ঘুরে বেড়াচ্ছিস। এত কথা না বলে গিয়ে তোমাকে নিয়ে আয়, আর যদি কেউ বাধা দেয় তাহলে তার লাশ ফেলে দে। তোমা, এরা কারা? আর তুমি এত ভয় পাচ্ছ কেন? আমার চাচু এরা। এরাই আমার আপু আম্মুকে মেরে ফেলেছে। অর্পণের আর বসতে বাকি নেই। অর্পণ তমাকে ধরে একপাশে দাঁড় করিয়ে দিয়ে বলে, ভয় পাবার কিছু নেই তোমা, তুমি এখানে দাঁড়াও, আমি ওদের দেখছি। তুমি জানো না ওরা খুব খারাপ, ওরা তোমাকে আমার থেকে কেড়ে নেবে। এই পৃথিবীর কারো সাধ্য নেই যে অর্পণের বুক থেকে তোমাকে কেড়ে নেবে। বলেই অর্পণ এগিয়ে যেতে থাকে। সবুজ মির্জা তমার দিকে এগোতে গেলে অর্পণ সবুজ মির্জার হাত ধরে ফেলে। সবুজ মির্জা অর্পণকে মারতে গেলে অর্পণ সবুজ মির্জার হাত ধরে তার বুক বরাবর ঘুষি দেয়। সাথে সাথে সবুজ মির্জা মাটিতে পড়ে যায়। আহমেদ মির্জা তার লোকজনকে এগিয়ে যেতে ইশারা করলে সবাই একসাথে এগিয়ে যায়। অর্পণ এক এক করে সবাইকে মেরে মাটিতে শুইয়ে দেয়। হঠাৎ কেউ অর্পণের মাথায় পেছন থেকে আঘাত করে। তমা অর্পণ বলে চিৎকার দিয়ে সেন্সলেস হয়ে মাটিতে পড়ে যায়। অর্পণ পেছনে ঘুরে তাকায়, চোখ ঝাপসা হয়ে গেছে। কে তার মাথায় আঘাত করছে তার মুখটা দেখতে পারছে না, তবে এতটুকু বুঝতে পেরেছে এটা একটা মেয়ে ছিল। আহমেদ মির্জা তমাকে কোলে নিয়ে তার লোকজন সহ সেখান থেকে চলে যায়। অর্পণ মাটিতে লুটিয়ে পড়ে। 3 দিন পর অর্পণের সেন্স ফিরে চোখ খুলে নিজেকে হসপিটালের বেডে আবিষ্কার করে। নিজের দুহাত বেডের সাথে বাঁধা দেখতে পায়, পাও শিকল দিয়ে বাঁধা। দুপাশে 4 জন পুলিশ দাঁড়িয়ে আছে। একজন পুলিশ অফিসারের দিকে তাকিয়ে অর্পণ বলে, আমাকে এভাবে কেন বেঁধে রাখা হয়েছে? যাতে তুই পালিয়ে যেতে না পারিস। আমি কেন পালিয়ে যাব? আর আমার তমা কোথায়? তো তমা? আচ্ছা, তুই কি করেছিস সেটা তুই জানিস না? তোর সকল অকর্মের প্রমাণ আমাদের হাতে রয়েছে। তাছাড়া ভুল করছেন, আমি কোনো অপরাধ করিনি। তোমার চাচু তো বাবা মাকে মেরে ফেলেছে, সম্পত্তির জন্য কেউ মেরে ফেলবে? প্লিজ আপনারা আমাকে বাঁচান। খুব ভালো গল্প বানিয়েছিস দেখছি। অ্যাক্সিডেন্টে মারা যাওয়া লোকটা তার ভাইরা মেরেছে, আর তোমাকে ওর চাচুরা মেরে ফেলবে সম্পত্তির জন্য, যে সম্পত্তি তাদের 3 ভাইয়ের নামে ভাগ করে দিয়ে গেছে তাদের বাবা। আপনাদের মিথ্যে বলেছে। আপনারা তোমার সাথে কথা বলুন, তাহলে সব সত্যি জানতে পারবেন।
আমরা সব কিছু জেনে এসেছি তুই টাকার জন্য বড়লোকদের মেয়েদেরকে প্রেমের জালে ফাঁসাতি, আর এসব করার কারণে তোর মা তোকে বাধা দেওয়ার কারণে তুই তোর মাকেও মেরে ফেলেছিস। অর্পণের মাথায় আকাশ ভেঙে পড়ে। তার মা মারা গেছে কথাটা শুনে অর্পণের চোখ থেকে ঝরঝর করে পানি পড়তে থাকে। এটা দেখে পুলিশ অফিসার বলে, কান্নার নাটক করছিস এখন? থানা নিয়ে গেলে পিটা দিলে সব নাটক বন্ধ হয়ে যাবে। বিশ্বাস করুন, সবকিছু মিথ্যে। আমি আমার মাকে কেন মারবো? আর আমি কখনো টাকার জন্য কোনো বড় লোকের মেয়েকে ফাঁসাইনি। আমাকে আমার মায়ের কাছে নিয়ে চলুন। তোকে যেখানে নিয়ে যাওয়ার সেখানে নিয়ে যাব। এই তোরা কি নাটক দেখছিস দাঁড়িয়ে শালার? একে থানা নিয়ে চলো। পুলিশ অফিসারের কথা মতো 3 জন ধরে অর্পণকে টেনে তুলে টানতে টানতে হসপিটাল থেকে বের করে নিয়ে যায় গাড়িতে। থানায় নিয়ে এসে ইচ্ছে মতো মারে অর্পণকে। কিছুদিন পর অর্পণকে কোর্টে তোলা হয়, আর সেখানে আহমেদ মির্জা, সবুজ মির্জা আর রাহিলা মির্জা জজের সামনে বলে, জি জজ সাহেব, এই ছেলেটা আমার ভাতিজিকে অপহরণ করেছে আর আমাদের কল করে টাকা চেয়েছে। আমরা টাকা দিতে রাজি হয়েছি। টাকা নিয়ে আমার ভাতিজাকে আমাদের কাছে ফিরিয়ে দেয়নি, উল্টো দিনের পর দিন আমাদের থেকে টাকা নিয়ে গেছে। আমি নিজেই গিয়ে টাকা দিয়ে এসেছি, কিন্তু কখনো সামনে আসিনি। আমাদের যেখানে রেখে আসতে বলতো সেখানেই রেখে আসতাম। আমাদের একমাত্র ভাতিজি জজ সাহেব, তাই ওর সব কথা আমরা শুনে গেছি। আমরা পুলিশের কাছে গিয়েছিলাম জজ সাহেব, কিন্তু ওর কোনো খবর পাওয়া যায়নি। অনেক চালাক ওই ছেলেটা। আর যখন জানতে পারলাম তখন আমরা সবাই ওর বাসায় যাই, আর সেখানে গিয়ে দেখি ওর মা ওকে এসব করতে না করছিল। তাই ওর মাকে আমাদের সামনে মেরে ফেলে। মিথ্যে কথা জজ সাহেব, ওনারা যা বলেছে সব মিথ্যে। আমি এমন কিছুই করিনি। ওরাই আমার মাকে মেরেছে, আর তোমাকে আমি অপহরণ করিনি। তোমার নিজে আমার কাছে এসেছে, ওরা তোমাকে মেরে ফেলতো সেই জন্য। তুমি চুপ করে আছো কেন? জজ সাহেবকে সব সত্যি বলো। আমি কি তোমাকে অপহরণ করেছি নাকি তুমি আমার কাছে এসেছো? জজ সাহেব, আমার চাচুরা আর কাকিরা যা বলছে সব সত্যি। এই ছেলেটা আমাকে অপহরণ করছিল, আর আমার চোখের সামনেই ওর মাকে খুন করেছে। আমি তখন সেখানে উপস্থিত ছিলাম। তোমার কথা শুনে অর্পণ যেন বোবা হয়ে যায়, কিছু বলার শক্তি হারিয়ে ফেলে। অসহায় দৃষ্টিতে তোমার দিকে তাকিয়ে আছে। জজ সাহেব অর্পণকে 15 বছরের সাজা দেয়। অর্পণকে 2 জন পুলিশ ধরে টেনে নিয়ে যায়। তমা তার চাচুদের সাথে বাসায় চলে আসে। বর্তমান সবকিছু শুনলে তো বাবা, তুমি নিজেকে আমাদের জায়গায় বসিয়ে দেখো। বুঝেছি, আর কিছু করতে হবে সেটাও জেনে গেছি। আপনারা বাসায় যান, আমি নিজের কাজটুকু শেষ করে আসছি। আমি তোমাকে আর কোথাও যেতে দিব না। তুমি আবার হারিয়ে যাবে আমার থেকে। আর কোথাও হারিয়ে যাবো না তোমা। আমার জীবনটাকে এলোমেলো করে দিয়েছে যে, আমার মাথার উপর থেকে আমার মায়ের ভালোবাসা কেড়ে নিয়েছে, তাকে তো আমি এত সহজে ছেড়ে দেবো না। সবকিছু বাদ দিয়ে তুমি আমাদের সাথে চলো বাবা। মেয়েটা আমার তোমার জন্য কান্না করতে করতে শেষ হয়ে গেছে। আপনারা বাসায় যান, আমি তোমাকে একটু পর দিয়ে আসবো। সবাই ঠিক আছে বলে চলে যায়। তমা বসা থেকে উঠে অর্পণের কাছে আসে। অর্পণের হাত ধরে দাঁড় করিয়ে দিয়ে শক্ত করে জড়িয়ে ধরে। অর্পণও তমাকে নিজের বুকে জড়িয়ে নেয়। কান্না মিশ্রিত কণ্ঠে তমা বলে, আর কখনো আমাকে একা রেখে চলে যেও না। তোমাকে ছাড়া আমার খুব কষ্ট হয়। আর কখনো যাব না তোমার থেকে দূরে, এ তোমাকে শুয়ে কথা দিলাম। আমাকে নিয়ে আজ সারাদিন ঘুরতে হবে। অর্পণ মুচকি হেসে তমাকে বুক থেকে তুলে দুগালে হাত রেখে তমার কপালে চুমু খায়। তমা লজ্জা পেয়ে অর্পণকে আবার জড়িয়ে ধরে। কিছু সময় পর 2 জন সেখান থেকে বের হয়ে একটা রিক্সা নেয়। রাত 9টা বেজে গেছে, অর্পণ এখনো বাসায় আসছে না। তুই খবর নিয়েছিস কিসে? শপিং মল থেকে বের হবার পর ও বলল অফিসে কি সমস্যা হয়েছে, তাই ওকে এমার্জেন্সি অফিসে যেতে হবে। কিন্তু আমি অফিসে কল করে জানতে পারলাম ও অফিসে যায়নি। অফিসে না গেলে অর্পণ গেল কোথায়? সেটা তো ভাবছি আমিও আম্মু। আমার কেন জানি সন্দেহ হচ্ছে কোথাও অর্পণ সব সত্যি না জেনে যায়। অর্পণ কখনোই সত্যের মুখোমুখি হতে পারবে না। 3 বছর কেটে গেছে, এখনো ও সবকিছু মনে রেখেছে নাকি? আচ্ছা, তুই অর্পণকে কল করেছিলিস? করেছিলাম আব্বু, ওর মোবাইল বন্ধ, সেই জন্য আরও টেনশন বেশি হচ্ছে। এই তো অর্পণ এসে গেছে। সাদিয়া দেওয়ানের কথা শুনে সবাই দরজার দিকে তাকিয়ে দেখে অর্পণ দাঁড়িয়ে আছে, হাতে একটা শপিং ব্যাগ। সবাই একসাথে অর্পণের দিকে এগিয়ে আসে।
অর্পণ নিজেকে স্বাভাবিক করে নেয়। মিথ্যে কথা কেন বললে আমাকে? কেন বললে তুমি অফিসে যাচ্ছ? অফিসে প্রবলেম হয়েছে? সত্যি করে বলো অর্পণ, সারাদিন কোথায় ছিলে? একসাথে এত প্রশ্ন করলে কোনটার উত্তর দেবো? কথা ঘোরানোর চেষ্টা করো না অর্পণ। ভেবেছিলাম তোমাকে বিয়ের দিন সারপ্রাইজ দেবো, কিন্তু তুমি তো আমাকে সন্দেহ করে বসে আছো। এখন আমাকে সত্যিটা তো বলতেই হবে। কিসের সারপ্রাইজ আর কিসের সত্যি? অর্পণ কিছু না বলে হাতে থাকা শপিং ব্যাগটা খোলে। কবিতা দেখে লাল রঙের একটা লেহেঙ্গা। সবাই অবাক হয়ে অর্পণের দিকে তাকিয়ে আছে। অর্পণ বলে, ভেবেছিলাম তোমাকে সারপ্রাইজ দেবো বিয়ের দিন, তোমাকে এই লেহেঙ্গাটা দেখিয়ে বলবো এটা পরে আমার বউ হবে, তার আগে তুমি দেখে নিলে। আর তোমার জন্য এই লেহেঙ্গা খুঁজতে খুঁজতে সারাদিন চলে গেল, পছন্দই হচ্ছিল না কোনো লেহেঙ্গা। তুমি আমার জন্য এই লেহেঙ্গা আনতে তখন আমাকে বাসায় পাঠিয়ে দিলে? কবিতা, যে আমাকে এতটা ভালোবাসে তাকে আমি কিছুই দেবো না, এটা কি হয়? কবিতা কিছু না বলে অর্পণকে জড়িয়ে ধরে। কবির দেন আর সাদিয়া দেন মুচকি হেসে সেখান থেকে চলে যায়। অর্পণ কবিতার পিঠে এক হাত রেখে ঠোঁটে মুচকি হাসি রেখে মনে মনে বলে, মাঝে মাঝে সত্যটা জানার পরেও চুপ করে থাকি, শুধু এটা দেখার জন্য যে মানুষ কতটা নাটক করতে পারে। আর তাই এখন থেকে নিজেকে এতটাই স্বার্থপর করে গড়ে তুলবো যেন আমার প্রতি কারো ভুল করেও মায়া না জন্মায়। সহজ সরল সাদামাটা মানুষ ছিলাম আমি, তাই সহজেই সবাই বিশ্বাস করে নিতাম। আমি কতটা বোকা ছিলাম, এই দুনিয়ার মানুষের চতুরতা থেকে একদমই অজানা ছিলাম। তবে আর নয়, অনেক হয়ে গেছে, এই খেল শেষ হবার সময় হয়ে গেছে। আচ্ছা চলো খাবার খেয়ে ঘুমাবো, অনেক রাত হয়ে গেছে। আর কাল তো আমাদের গায়ে হলুদ, তারপরে দিন বিয়ে। আমি এখন কিছু খাবো না, আসলে তোমার ড্রেস খুঁজতে খুঁজতে অনেক লেট হয়ে গেছে, আর খুব ক্ষুধা পেয়ে গিয়েছিল, তাই বাইরে থেকে খেয়ে এসেছি। রাগ করো না প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাহলে যাও গিয়ে ফ্রেশ হয়ে শুয়ে পড়ো। অর্পণ ঠিক আছে বলে নিজের রুমে চলে যায়। পরের দিন সকাল সকাল বাসায় খুব হইচই আর গানে বেজে চলছে। দেওয়ানবাড়ির একমাত্র মেয়ের গায়ে হলুদ বলে কথা, কোনো কিছুরই কমতি রাখেনি কবির দেওয়ান। কিছু সময়ের মধ্যে গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে যায়। যখনই কবির দেন আর সাদিয়া দেন অর্পণ আর কবিতার গায়ে হলুদ ছোঁয়াতে যাবে, তখনই অর্পণ বসা থেকে উঠে দাঁড়ায়। এটা দেখে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে অর্পণের দিকে। কবির দেন অর্পণকে উদ্দেশ্য করে বলে, কি হলো বাবা অর্পণ, তুমি দাঁড়িয়ে পড়লে কেন? অর্পণ কিছুটা রাগী চোখে কবির দেয়ানের দিকে তাকায়। কবির দেয়ানও বুঝতে পারছে না অর্পণের এরকম করে তাকানোর কারণ। কবিতা বসা থেকে দাঁড়িয়ে বলে ওঠে, কি হয়েছে তোমার? হঠাৎ করে এমন করছো কেন? আমি শুধু অবাক হয়ে যাচ্ছি, এত নিখুঁত অভিনয় কি করে করতে পারো তোমরা? অভিনয় করছি আমরা? কি যা তা বলছো তুমি? আর আজ আমাদের গায়ে হলুদ অর্পণ, তুমি কি সব বলছো? একটা কথা জানো তো কবিতা, এক ফোঁটা চোখের পানি ছড়াচ্ছে এক ফোঁটা রক্ত ছড়া অনেক ভালো, কারণ এক ফোঁটা রক্ত শরীর থেকে বের হলে তেমন কষ্ট বোঝা যায় না, কিন্তু যখন চোখ থেকে এক ফোঁটা পানি বের হয় তখন পুরো হৃদয় চিরে বের হয়। আর তোমরা পুরো পরিবার মিলে 3টা বছর আমার চোখ থেকে সেই কষ্টের পানি ছড়িয়েছো। জীবন সবার একরকম হয় না, আমাকেই দেখো না, আমি সব কিছুতেই আনলাকি। নয়তো তোমার মতো মেয়ের কাছে এভাবে হেরে গেলাম আমি। আবার কথায় আছে, মাঝে মাঝে পড়ে যাওয়াও প্রয়োজন আছে। নিজের মূল্যটা বোঝা যায় যখন ওঠার জন্য উপরের দিকে হাত বাড়াই, তখন আপনজনদের আসল রূপটা দেখতে পারা যায়। যারা কথায় কথায় রেগে যায় তারা বেশিরভাগই সত্যিকারের মানুষ হয়ে থাকে। আমি মিথ্যেকে দিন রাত হাসতে দেখেছি, শিখছি মানুষের আসল চেহারাটা পড়া। শুনেছি মানুষের চেহারায় বইয়ের থেকেও বেশি লেখা থাকে। যখন ঘুম আসবে তখন এমন করে ঘুমাবো যে আমাকে জাগানোর জন্য লোকজন কান্না করবে। আগে মানুষ মারা যেত আর রুহ ছটফট করে ঘুরে বেড়াতো, আর এখন মিথ্যে ভালোবাসায় ঘুম হয়ে যায় আর মানুষ ছটফট করে ঘুরে বেড়ায়। আর সেই মিথ্যে হাসির মুখটা ছিল তোমার আর তোমার পরিবারের। কি সব উল্টাপাল্টা কথা বলছো তুমি? কি মিথ্যে বলেছি আমি? আর আমার পরিবার তোমার সাথে? বুঝতে পারছো না নাকি বুঝতে চাইছো না, আর নাকি বুঝে অবশ্যই আসার চেষ্টা করছো? তুমি আর তোমার পরিবার কি মনে করেছে আমাদের আসল রূপটা আমি দেখতে পারবো না, জানতেও পারবো না? আমার চলে যাবার কারণ তুমি কবিতা। আমার মাকে আমার থেকে কে নিয়েছো তুমি। তোমার জন্য আমার জীবনের 3টা বছর নষ্ট হয়ে গেছে। তোমার জন্য আমি তোমার থেকে আলাদা হয়ে গিয়েছিলাম। শুধু তোমার জন্য আমি তোমাকে ভুল বুঝেছিলাম। তোমার জন্য, হ্যাঁ শুধু তোমার জন্য আমি আমার মায়ের খুনি সেজে 3টা বছর অন্ধকার জেলে কাটিয়েছি। আমি এতটা দিন শুধু চুপচাপ ছিলাম এটা দেখার জন্য একটা মানুষ কতটা মিথ্যে বলতে পারে। তোমরা তো ক্লান্ত হওনি মিথ্যে বলতে বলতে? দিনের পর দিন কি নিখুঁত মিথ্যে অভিনয় করে গেলে। আর আমাকে জেল থেকে ছাড়িয়ে আনার নাটকটাও তোমার অসাধারণ। তার থেকে বেশি অসাধারণ কি জানো, আমাকে সহ্য করতে না পারার অভিনয়টা তোমার আব্বু আম্মু। পুরো পরিবারকে তো তোমাদের সিনেমায় কাজ করার কথা।
কবিতা মুচকি হেসে গলা থেকে ফুলের মালাটা খুলে মাটিতে ছুঁড়ে ফেলে দিয়ে চিৎকার করে বলতে শুরু করে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি করেছি সব কিছু। আর এই সব কিছু করেছি শুধুমাত্র তোমাকে নিজের করে পাওয়ার জন্য। দিনের পর দিন আমি তোমাকে ভালোবেসে গেছি, আর কোথাকার কোন তমা এসে তোমাকে ছিনিয়ে নিয়ে যাবে, আর আমি সেটা চুপচাপ বসে বসে দেখবো? এতটা মহান আমি নই, তাই এই সব কিছু আমি করেছি। ফ্ল্যাশব্যাক। সেদিন কবিতা ওয়াশরুম থেকে বের হয়ে তার আব্বুকে কল করে, সাথে সাথে কবির দেন কল রিসিভ করে। কি রে মা, এই সময় কল করলি যে? তোমাকে আমার জন্য একটা কাজ করতে হবে আব্বু। এটা আমার জীবন মরণের প্রশ্ন আব্বু। তুই আমার একমাত্র মেয়ে, তোর জন্য আমি পুরো পৃথিবীটা উলট পালট করে দিতে পারি। কি হয়েছে সবকিছু খুলে বল। আমি অর্পণকে ভালোবাসি আব্বু, আর অর্পণকে আমার চাই। ঠিক আছে, আমি ওর বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে যাচ্ছি। তার আর উপায় নেই আপু। অর্পণ কোথাকার কোন মেয়েকে বিয়ে করে নিয়েছে, তুমি ওই মেয়ের সমস্ত খবর নাও, আর ওই মেয়েকে অর্পণের থেকে দূরে সরাবে। প্রয়োজন হলে লাশের বন্যা বইয়ে দাও, আমি কিচ্ছু শুনতে চাই না। আমার শুধু অর্পণকে লাগবে। তুই কোনো চিন্তা করিস না, আমি ওই মেয়ের খবর নিচ্ছি। তুই উল্টো পাল্টা কিছু করিস না মা, আমি তোকে কথা দিচ্ছি, অর্পণ শুধু তোরই হবে। বলে কবির দেন কল রেখে দেয়। এরপর কয়েকজন গুন্ডা ভাড়া করে কবির দেন কবিতার কথা মতো তমার সকল খবর নেয়। আর মির্জা পরিবারের সাথে দেখা করে তমা। মির্জা বাড়িতে বসে আছে তমা, তার সামনেই বসে আছে আহমেদ মির্জা, সবুজ মির্জা আর রাহেলা মির্জা। আপনি তো দেওয়ান গ্রুপ অফ কোম্পানির এমডি, আমাদের কাছে কি চান? আপনাদের মেয়েকে আপনাদের কাছে ফিরিয়ে দিতে চাই। আপনি জানেন আমাদের তমা কোথায় আছে? জানি বললেই তো এখানে এসেছি। একটা বাজে ছেলের খপ্পরে পড়েছে তমা। ছেলেটার নাম অর্পণ। টাকার জন্য বড়লোক মেয়েদের প্রেমের চালে ফাঁসানোই হচ্ছে ছেলেটার কাজ। আমরা আজই পুলিশ নিয়ে ছেলের বাসায় যাব। আমাদের মেয়েটা এমনই মানসিকভাবে অসুস্থ, যদি এই ছেলেটার আমাদের মেয়ের কোনো ক্ষতি করার চেষ্টা করে। এত তাড়াহুড়ো করতে গেলে সবকিছু নষ্ট হয়ে যাবে, আর এতে করে আপনাদের মেয়ের জীবনও যেতে পারে। তাই অপেক্ষা করুন, আমি আপনাদের জানাবো কখন কি করতে হবে। আমার কথা ছাড়া কোনো কিছু করার চেষ্টা করবেন না। আপনি যে সত্যি বলছেন, আমরা এটা কিভাবে বিশ্বাস করব? সেটা সম্পূর্ণ আপনাদের ব্যাপার। আর না তো আমি আপনাদের চিনি, আর না আপনাদের মেয়েকে। ওই ছেলেটাকে আমি ফলো করেছি কয়েক মাস থেকে, কারণ এর আগেও ও আমার এক বান্ধবীর জীবন নষ্ট করেছে। আর ওকে ফলো করতে করতে আপনাদের মেয়ের খবর পেলাম। এখন বাকিটা আপনাদের ওপর। আপনি যেভাবে বলবেন আমরা সেভাবেই শুনবো। আমরা শুধু আমাদের মেয়েকে ফিরে পেতে চাই। পেয়ে যাবেন। আজকে আমি আসছি, আর সময় মতো কল করে সবকিছু জানিয়ে দিব। রেডি থাকবেন। বলেই কবিতা সেখান থেকে চলে যায়। মির্জাবাড়ির সবাই খুব চিন্তায় পড়ে যায়, তাদের মেয়ের না আবার কোনো ক্ষতি হয়ে যায়। সব কাজ হয়ে গেছে। আব্বু আগুনে ঘি ঢেলে দিয়েই চলে এসেছে। খুব তাড়াতাড়ি ওই তমা অর্পণের জীবন থেকে চলে যাবে। এতে করে তুই অর্পণকে পাবি না। অর্পণ যদি মির্জাবাড়ির মানুষের সাথে কথা বলে সব কিছু বলে দেয়, তাহলে তুই সবার সামনে চলে আসবি, আর তোর ওপর প্রতিশোধ নিবে পড়ে। এটা তুমি ঠিক বলছো আম্মু। আপু একটা কাজ করো, খুব তাড়াতাড়ি সবকিছু শেষ করো, আর অর্পণের মাকে মেরে ফেলতে বলো তোমার লোকজনকে। এতে করে তো অর্পণ আরো বেশি হিংস্র হয়ে উঠবে, তখন কি করব আমরা? এত কেন চাপ নিচ্ছ আপু? তোমার মেয়ে এতটা কাঁচা খেলোয়াড় নয়। ওর মায়ের খুনের অপরাধ ওর উপর চাপিয়ে দিব, আর কয়েক বছর জেলে থাকার পর আমি ওকে বাড়িতে আনবো। তখন তোমরা ওকে সহ্য করতে পারো না এমন অভিনয় করবে। এরপর আমি তোমাদের বোঝাবো, আর তোমরা আমার সুখের জন্য সবকিছু মেনে নেবে। এই না হলে আমার মেয়ে, এতে করে সাপও মরবে আর লাঠিও সোজা থাকবে। এর ঠিক 3 দিন পর অর্পণ তমাকে নিয়ে শপিং করতে যায়। এইদিকে কবির দেয়ানের ভাড়া করা গুন্ডারা অর্পণের বাসায় যায়। কারা তোমরা? না বলে বাসার ভিতরে কেন চলে আসছো? এখনই বাসা থেকে বের হয়ে যাও, নয়তো আমি পুলিশ ডাকবো। আর কিছু বলবে তার আগেই একটা লোক কল্পনা শেখের পেটে ছুরি ঢুকিয়ে দেয়। মুহূর্তেই কল্পনা শেখের নিথর দেহটা ফ্লোরে লুটিয়ে পড়ে। এরপর সবাই সেখান থেকে চলে যায়। অন্যদিকে কবিতা আহমেদ মির্জাকে কল করে। মিস কবিতা বলুন। আপনাদের মেয়ে ওই ছেলেটার সাথে শপিং মলে আছে। আমার লোকজন আপনার বাসার বাইরে গাড়িতে অপেক্ষা করছে। সময় নষ্ট না করে তাড়াতাড়ি চলে আসুন। এরপর আহমেদ মির্জা আর সবুজ মির্জা চলে আসে শপিং মলে। এরপর কি হয়েছে আপনারা জানেন। তমাকে বাসায় নিয়ে আসার পর থেকে তমা সবকিছু ভাঙচুর করতে থাকে, আর শুধু অর্পণের কাছে যাবার কথা বলতে থাকে। কবিতা আসে মির্জা বাড়িতে। তমা কবিতার দিকে তাকিয়ে আছে। কবিতা বলে, আমি তোমাকে তোমার অর্পণের কাছে নিয়ে যাব।
সত্যি বলছেন আপনি? আপনি আমাকে আমার অর্পণের কাছে নিয়ে যাবেন? সত্যি বলছি, তবে তার জন্য তোমাকে যে একটা কাজ করতে হবে। আমি সব কাজ করব, আমাকে আমার অর্পণের কাছে নিয়ে চলুন। যাবো তো, কিন্তু এখন তোমার অর্পণকে তো পুলিশ নিয়ে গেছে। তুমি যদি সত্যি জজ সাহেবের সামনে মিথ্যে কথা বলো, তাহলে জজ সাহেব তোমাকে তোমার অর্পণের কাছে দিয়ে আসবে। ঠিক আছে, আমি তাই করব। কথা মতো কবিতা তমাকে কি বলতে হবে তা শিখিয়ে দেয়। আর তমা মানসিক ভারসাম্যহীন থাকার কারণে কবিতার শেখানো কথাই জজ সাহেবের সামনে বলে। আর বাকিটা আপনারা জানেন। বর্তমান সবকিছু শোনার পর অর্পণের চোখ রক্তবর্ণ হয়ে ওঠে। কবিতা বলে, সবকিছু ঠিকই চলছিল, কিন্তু সেদিন শপিং করে আসার পথে তোমার সাথে দেখা হয়ে গেল মির্জা বাড়ির লোকজনের সাথে, আর তুমি সবকিছু জেনে গেলে। কিন্তু আমি ভাবছি সব সত্যি তো তুমি সেদিনই জেনে গেছো। এতদিন তাহলে চুপচাপ কেন ছিলে? এটা আমি বুঝতে পারিনি। আজকে এই দিনটার জন্য, সবার সামনে তোমার আর তোমার পরিবারের আসল রূপটা দেখানোর জন্য। তোমার কি মনে হয় এখানে কারো সাহস আছে আমার বিপক্ষে কথা বলার? তুমি শুধু শুধু মিথ্যে স্বপ্ন দেখছো। তোমাদের শেষ করার জন্য আমি একাই যথেষ্ট, আমার কারোর সাথ প্রয়োজন নেই। এতটা অ্যাটিটিউড স্বাস্থ্যের জন্য খুব ক্ষতিকর, জানো তুমি? Attitude? I will show even after death. Everyone will walk and I am on the shoulders of 4 people. তোমার কি মনে হয় আমি তোমাকে সবকিছু জানার পরে চুপচাপ বসে থাকবো? তোমাকে পাওয়ার জন্য এত কিছু করলাম, আর এখন শেষে এসে আমি বোকার মতো থাকবো? সামনে টিভি দিকে তাকাও। কবিতার কথা মতো অর্পণ টিভির দিকে তাকায়। দেখে কয়েকজন লোক তমাসহ মির্জা বাড়ির সবাইকে মেরে রক্তাক্ত করে ফেলেছে, আর সবাই মির্জা বাড়ির সবার দিকে রিভলভার তাক করে আছে। অর্পণ চোখ বন্ধ করে একটা বড় শ্বাস ফেলে। কবিতা বলে, চুপচাপ এখানে বসো, আর গায়ে হলুদ নয়। আজ এখন এই মুহূর্তে তোমার সাথে আমার বিয়ে হবে, আর যদি তুমি না করো তাহলে ওখানে সবার লাশ পড়বে। এটা কিন্তু লাইভ টেলিকাস্ট হচ্ছে। অর্পণকে এভাবে হাসতে দেখে কবিতা ভ্রু কুঁচকে অর্পণের দিকে তাকায়। অর্পণ বলে, নিজেকে তুমি যতটা চালাক মনে করো, আসলে তুমি ততটা চালাক নয়। তুমি যে আমার পেছনে লোক লাগিয়ে রেখেছো সেটা আমিও জানতাম। আমার দিকে না তাকিয়ে টিভির দিকে তাকাও। সবাই টিভির দিকে তাকায়। হঠাৎ কেউ দরজায় নক করে। একজন জিজ্ঞেস করে, কে দরজায় নক করছিস? বাহির থেকে বলে, আমি একজন মানুষ, ইহান দিয়া যাইতেছিলাম, হঠাৎ সিগারেট খাইতে খুব ইচ্ছা করতেছে, কারো কাছে লাইটার হইব? একজন বলে, গিয়ে দেখ তো কোন শালা। কাছে যেই হঠাৎ দরজা ভেঙে লোকটা সহ নিচে পড়ে যায়। ইসলাম, যে অর্পণের সাথে জেলে ছিল। 2 দিন আগের কথা। ইসলাম জেল থেকে ছাড়া পেয়ে অর্পণের দেয় ঠিকানায় চলে আসে। বাড়ির বাহিরেই অর্পণের সাথে ইসলামের দেখা হয়। অর্পণ ইসলামকে টেনে অন্য জায়গায় নিয়ে আসে। কি হইলো মিয়া তোমার, এমন কইরা তাই না আল্লাহ কেন? তোমার সাথে আমার অনেক কথা আছে চাচা, আমি সব সত্যি জানতে পেরেছি। কিসের সত্যি কও দেখি আমারে। এরপর অর্পণ ইসলামকে সবকিছু খুলে বলে। সব শুনে ইসলাম বলে, এখন আমি কি করবো তাই কও। চাচা, তুমি তোমার বাসার আশেপাশে থেকো। কবিতা ওর ক্ষতি করার চেষ্টা করতে পারে। তুমি থাকলে আমি আমার মায়ের হত্যার প্রতিশোধ নিতে পারবো। তুমি কোনো চিন্তাই করিও না মিয়া, আমি তোমার লইগা আমার জানটাও দিয়ে দিতে পারবো। আমি এখনই আর যাইতেছি। এরপর অর্পণ ইসলামের হাতে কিছু টাকা দিয়ে ঠিকানা লিখে দেয়। ইসলাম তো আমাদের বাসার কাছাকাছি বাসা ভাড়া নিয়ে থাকতে শুরু করে। বর্তমান ভয় পাওয়ার কিছু নাই পাবলিক। তমামা, আমি তোমার জামাই অর্পণের বন্ধু। বয়স বেশি দেখা আমারে হালকাভাবে নিও না। এই হাতে এখন অনেক শক্তি। তোরা তাকাই আছিস কেন? আয় দেখ কত শক্তি এই হাতে। একজন দৌড়ে ইসলামকে মারতে গেলে ইসলাম তার নাক বরাবর ঘুষি দেয়। সাথে সাথে মাটিতে শুয়ে পড়ে। ইসলাম হাত ঝাঁকাতে ঝাঁকাতে বলে, আপনি শালাররা কি খাস তোরা? এত শক্তি কেন তোদের শরীরে? আর একটু হলেই তো এই বুড়ার হাত ভেঙে যেত। আর তোরা দাঁড়ায় দাঁড়ায় কি দেখতেছিস? এত সময় নাই হাতে, আয় তাড়াতাড়ি। এরপর বাকি সবাই একসাথে আসলেই ইসলাম এক এক করে সবাইকে মেরে মাটিতে শুইয়ে দেয়। ইসলাম হাত পেছনে নিয়ে শরীর ঝাঁকাতে ঝাঁকাতে বলে, ভাতিজা, এখানে সবকিছু ঠিক আছে, তুমি ওখানে সবকিছু মিটায়ে চলে আহো। তুমি যত দেরি করবা আমি তো তত দেরি কইরা ভাই ডাকুন। চাচা, তুমি আর একটু অপেক্ষা করো, আমি সবাইকে নিজেদের যোগ্য স্থানে পৌঁছে চলে আসছি। কোথায় পুলিশ অফিসার? আরো কিছু দেখার বা শোনার বাকি আছে। অর্পণের কথা শেষ হতেই সবাই দরজার দিকে তাকায়, কিন্তু কেউ নেই। হঠাৎ বিয়ে বাড়িতে আসা মেহমানদের মাঝখান থেকে 4 জন পুলিশ অফিসার বের হয়ে আসে।
আপনাকে অনেক ধন্যবাদ মিস্টার অর্পণ, আসল অপরাধীদেরকে আইনের সামনে নিয়ে আসার জন্য। এত সময় এখানে যা কথা হয়েছে সবকিছু ভিডিও সহ ক্যামেরায় ধারণ করা হয়েছে। এবার কোথায় যাবে তোমরা? বাবা মা আর মেয়েকে বাকি জীবন জেলখানায় কাটানোর জন্য অগ্রিম শুভেচ্ছা। তুমি আমার সাথে এটা করতে পারো না অর্পণ। আমি যা করেছি শুধুমাত্র তোমাকে পাওয়ার জন্য করেছি, তোমাকে ভালোবাসি বলে এসব করেছি। তোমার মতো মেয়েকে আমি কেন? পৃথিবীর কোনো ছেলেই ভালোবাসবে না। অফিসার, আপনি আপনার কাজ করুন। পুলিশ অফিসার কবিতা সহ তার আব্বু আম্মুকে ধরে নিয়ে যায়। অর্পণ স্টেজ থেকে নেমে বাসা থেকে বের হয়ে যায়। এরপর গাড়ি নিয়ে রওনা দেয় তমাদের বাসার উদ্দেশ্যে। কিছু সময়ের মধ্যে পৌঁছে যায় তমাদের বাসায়। বাসার ভেতরে প্রবেশ করতেই তমা দৌড়ে গিয়ে অর্পণকে জড়িয়ে ধরে। পাগলের মতো অর্পণের গালে, চোখে, কপালে, পুরো মুখে চুমু দিতে থাকে। সবাই একসাথে হাসতে শুরু করে তমার এমন কাণ্ড দেখে। কি করছো? সবাই এখানে আছে তো? তাতে আমার কি? আমি আমার বরকে চুমু খাচ্ছি। কারোর সমস্যা হলে এখান থেকে চলে যা। বুঝেছি, আমার বউ একটু বেশি রোমান্টিক হয়ে গেছে। চলো রুমে গিয়ে বাকি কাজ করি। বলেই অর্পণ তমাকে কোলে তুলে নেয়। তমা অর্পণের গলা জড়িয়ে ধরে বুকে মাথা রাখে। সবাই একসাথে চোখ বন্ধ করে হাসতে শুরু করে। আপনারা এখনো তাকিয়ে কি দেখছেন? এতদিন পর হাজব্যান্ড ওয়াইফ রুমে যাচ্ছে, কি হতে পারে বোঝেন না? চোখ বন্ধ করুন পাবলিক। এবার বটগাছটি মরলো আর আমাদের গল্পটাও শেষ হলো। আজকের মতো আসি, আবার দেখা হবে নতুন কোনো গল্পের সাথে। আল্লাহ হাফেজ।